আসসালামু আলাইকুম সবাইকে। আবারও প্রতিদিনের ন্যায় নির্দিষ্ট সময়ে হাজির হয়ে গেলাম স্পেশাল অ্যাকাউন্টিং লাইভ ক্লাস নিয়ে। সবাইকে বিজনেস স্টাডি স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এসএসসি 2021 শিক্ষার্থীদের জন্য আমরা অ্যাকাউন্টিং লাইভ ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসটার টপিক হচ্ছে জাবেদা A to Z, পর্ব হচ্ছে 2। তোমরা একটু দ্রুত জানাও সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। একটু তোমরা দ্রুত জানাও সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। তোমরা একটু দ্রুত জানাবে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। তোমরা একটু দ্রুত জানাবে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। আমি আবারও বিজনেস স্টাডি স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়ে গেলাম তোমাদের প্রিয় পেজ বিজনেস স্টাডি স্কুলের পক্ষ থেকে। আজকে আমরা এসএসসি 2021 শিক্ষার্থীদের জন্য জাবেদা অধ্যায় থেকে A to Z, অর্থাৎ আমরা গত লেকচারে যেখান থেকে শেষ করছি আজকে সেখান থেকে আমরা অন্য জাবেদা নিয়ে হাজির হয়েছি। তোমরা একটু জানাবো সবকিছু ক্লিয়ার কিনা। হ্যাঁ ক্লিয়ার, হাসিবা বলছো ক্লিয়ার। অনেকে তোমরা জয়েন করছো, 24 জন জয়েন করে ফেলছো অলরেডি। তোমাদের প্রতি অনুরোধ হচ্ছে তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে দাও যে ক্লাসটি শুরু হয়ে গেছে। তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করো যে ক্লাসটি শুরু হয়ে গেছে এবং তোমরা লাইভ ক্লাসটি শেয়ার করে দাও। তো তোমরা জানাও কে কোথা থেকে জয়েন করছো, কে কোথা থেকে লাইভ সেশনে দেখছো। তোমরা একটু দ্রুত জানাও কে কোথা থেকে জয়েন করছো। আমি তোমাদের স্যার বা ভাইয়া যাহাই তোমরা সম্বোধন করো। আমি তাজুল ইসলাম তাজু, ফাউন্ডার বিজনেস স্টাডি স্কুল। আমি তোমাদের প্রতিদিনের ন্যায় আজও ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা অ্যাকাউন্টিং লাইভ ক্লাস করব ইনশাআল্লাহ। তাই তোমরা একটু দ্রুত জানাও যে কে কোথা থেকে জয়েন করছো। তোমরা দ্রুত জানাও কে কোথা থেকে জয়েন করছো। দ্রুত জানাও। একটু পরিচয় পর্বটা সেরে নিই আমরা। নুসরাত জয়েন করছো কুমিল্লা থেকে, হৃদয় জয়েন করছো ময়মনসিংহ থেকে, হাসিবা জয়েন করছো গাজীপুর থেকে, আকরাম হোসেন স্যার আমি টঙ্গী থেকে। ধন্যবাদ তোমাদেরকে জয়েন করার জন্য, ক্লাসে জয়েন করার জন্য। তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে দাও। সাদিয়া জামান লক্ষ্মীপুর থেকে, সরি শশী ইসলাম হচ্ছে ঢাকা থেকে। ওকে, তোমরা অনেকে জয়েন করছো। জিন্নাত পারভিন ঢাকা থেকে, নাওহিদ হচ্ছে জয়পুরহাট থেকে, শামীম পুরাতন ঢাকা থেকে, ঋতু হচ্ছে মিরপুর থেকে। সকলকে আবারও বিজনেস স্টাডি স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও এবং বন্ধুদের মধ্যে বন্ধুদেরকে মেনশন করে দাও যে ক্লাসটি শুরু হয়ে গেছে। কারণ আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ লেনদেনের জাবেদা করা শিখবো। তাই আমি আর কথা বাড়াবো না, যেহেতু ক্লাসটি আজকে একটু দীর্ঘতম হবে, অনেকগুলো টপিক আছে, তাই আমরা ক্লাসটি শুরু করে দেই। হ্যাঁ আরিশা স্যার, আমি বাসা থেকে। আরিশা তোমার বাসা কোথায়? তুমি তো বাসা থেকে বুঝছি, তুমি তো বাসা থেকে। তোমার বাসা কোথায় তুমি জানাবা। আকরাম স্যার টঙ্গী থেকে, ধন্যবাদ। রাকিব কুমিল্লা থেকে, সাকিব হচ্ছে ঢাকা থেকে। সবাইকে ধন্যবাদ। তোমরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে ক্লাসে জয়েন করেছো। সকলকে আসলে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। তোমরা এইভাবেই আমার পাশে থাকবা এবং আমাকে সহযোগিতা করবা কিভাবে? ক্লাসটি শেয়ার করার মাধ্যমে। আমি তোমাদের সবার কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে তোমরা দ্রুত তোমাদের প্রোফাইল থেকে তোমাদের ক্লাসটি শেয়ার করে দাও। এটি হচ্ছে আমার একটি চাওয়া যে তোমরা সবাই ক্লাসটি শেয়ার করে দিবে। তাই আমি আর কথা বাড়াবো না। আজকে আমরা এসএসসি অ্যাকাউন্টিং টপিক হচ্ছে জাবেদা A to Z, আমরা পর্ব বা ক্লাস 2 করব। আসলে আমরা ক্লাস 2 করব। আজকের টপিকগুলো হচ্ছে, প্রথমে আমরা ব্যয় সংক্রান্ত জাবেদা করব। আমরা প্রথমে জাবেদা করব ব্যয় সংক্রান্ত। তাহলে আগে আমরা একটু বোঝার চেষ্টা করব ব্যয় কি যে প্রকাশ করে, এই জিনিসটা আগে আমরা জানার চেষ্টা করব। আমরা অনেকে কিন্তু জানি না আসলে ব্যয় জিনিসটা আসলে কি, হিসাব বিজ্ঞানে ব্যয় জিনিসটা কি, এটা কিন্তু আমরা অনেকে জানি না। আমি খুব সহজে এই বিষয়গুলা তোমার ব্রেনটে বা তোমাকে বোঝানোর চেষ্টা করব যাতে তুমি সহজে অনুধাবন করতে পারো। আসলে অ্যাকাউন্টিং এক ধরনের, কিন্তু হিসাব বিজ্ঞানও কিন্তু এক ধরনের ম্যাথ আসলে কি করতে হয়, ম্যাথ কিন্তু আমাকে বুঝে করতে হয়, অর্থাৎ আমাকে ফিল করতে হয়, অনুভব করতে হয়। ঠিক তেমনি ভাবে
হিসাব বিজ্ঞানও কিন্তু আমাকে ফিল করতে হবে, অর্থাৎ আমাকে অনুভব করতে হবে। আমি যদি হিসাব বিজ্ঞান অনুভব করতে পারি তাহলে আমার কাছে হিসাব বিজ্ঞান পৃথিবীর একটি সহজতর সাবজেক্ট মনে হবে। যতক্ষণ পর্যন্ত আমি হিসাব বিজ্ঞান ফিল করব না, রিয়েলিটি বুঝবো না, বাস্তবে অনুভব করব না, আমার কাছে কিন্তু হিসাব বিজ্ঞান সো টাফ। হিসাব বিজ্ঞানকে আমি দেখলে ভয় খাবো। একটা স্টুডেন্টের কাছে হিসাব বিজ্ঞান কখন সহজ? যে হিসাব বিজ্ঞান ফিল করে করার চেষ্টা করবে, তার কাছে কিন্তু হিসাব বিজ্ঞান খুব সহজ। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, আমার কথাটা মাথায় রাখবে। স্যার বলছে যে হিসাব বিজ্ঞান ফিল করে আমাকে করতে হবে। যদি আমি হিসাব বিজ্ঞান ফিল করে করি, ইনশাআল্লাহ আমার কাছে হিসাব বিজ্ঞান সহজ মনে হবে, কঠিন মনে হবে না। তাহলে আমি শুরু করি। তাহলে প্রথমে আমরা জানার চেষ্টা করব আসলে ব্যয় জিনিসটা কি। সহজ ভাষায় আমি যদি বলি, সহজ ভাষায় ব্যয় কি? সেবা ক্রয় করলে, একটা নির্দিষ্ট হিসাবকালের জন্য আমি যদি সেবা ক্রয় করি তাকেই ব্যয় বলা হয়। আমি আবারও বলতেছি, আমি যদি নির্দিষ্ট হিসাবকালের জন্য সেবা ক্রয় করি তখন তাকেই ব্যয় বলবো। বা আমি যদি নির্দিষ্ট হিসাবকালে সেবা গ্রহণ করি, অর্থাৎ সেবা ক্রয় করলে বা সেবা গ্রহণ করলে ব্যয়ের সৃষ্টি হয়। আমি আবারও বলতেছি, সেবা ক্রয় করলে বা সেবা গ্রহণ করলে, কারো কাছ থেকে সেবা ক্রয় করলে বা সেবা গ্রহণ করলে ব্যয়ের সৃষ্টি হয়। মূল বিষয়টা হচ্ছে এইটা। তাহলে ব্যয় মানে কি? সেবা ক্রয় করা বা সেবা গ্রহণ করা। এখন ব্যয় ডেবিট জের প্রকাশ করে। ব্যয় ডেবিট জের প্রকাশ করে। ডেবিট জের প্রকাশ করে। ব্যয় ডেবিট জের প্রকাশ করে। অনেকের প্রশ্ন, স্যার ব্যয় ডেবিট কেন? আমি তোমাকে কি বললাম, তোমাকে ফিল করতে হবে। হিসাব বিজ্ঞানের মূল থিম দেখো, হিসাব বিজ্ঞান, আমি যে হিসাব বিজ্ঞান করতেছি আমাদের মূল থিম হচ্ছে কি জানো? এ সমান এল প্লাস ই। দেখো এটা কিন্তু আধুনিক হিসাব বিজ্ঞানের মূল হচ্ছে স্তম্ভ বা ভিত্তি। আসলে আমরা যাহাই কিছু করি না কেন, আমরা হিসাব সমীকরণের উপর ভিত্তি করে করি। তাহলে হিসাব সমীকরণ কি? এ সমান এল প্লাস ই। আমরা কি জানি যে এ বাম পক্ষ, এল প্লাস ই ডান পক্ষ। তাহলে আমি যদি আধুনিক হিসাব বিজ্ঞান ফলো করি তাহলে বাম পক্ষ মানে ডেবিট, ডান পক্ষ মানে ক্রেডিট। হিসাব বিজ্ঞানে তুমি যদি ডিকশনারি এখন ফলো করো, ডেবিট মানে কি দেখবে বলবা রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ। ক্রেডিট মানে কি? সরি, লেফট হ্যান্ড সাইড। আর ক্রেডিট মানে কি? রাইট হ্যান্ড সাইড। তার মানে তোমার ডেবিট মানে হচ্ছে বাম পক্ষ, ক্রেডিট মানে ডান পক্ষ। এটা হচ্ছে তোমার ডিকশনারি তুমি যদি তাকাও তাহলে তুমি পাবা। এটা আধুনিক হিসাব বিজ্ঞান অনুযায়ী। আর সনাতন নিয়মে ডেবিট মানে সেবা গ্রহণ করা, অর্থাৎ যে পক্ষ সেবা বা সুবিধা গ্রহণ করবে সেটি ডেবিট, আর পক্ষান্তরে সেবা গ্রহণ করার ফলে যেটা সেবা প্রদান করবে সেটা ক্রেডিট। আমি আধুনিক হিসাব বিজ্ঞান যদি ফলো করি, বাম পক্ষ মানে ডেবিট, ডান পক্ষ মানে ক্রেডিট। তাহলে তুমি হিসাব বিজ্ঞানটা ফলো করতে দেখো, এ মানে বাম পক্ষ, এল প্লাস ই মানে ডান পক্ষ। তাহলে আমি কি বলতে পারি, আমার এ অর্থাৎ এটা ডেবিট, এল মানে এটা ক্রেডিট, ই আমার হচ্ছে ক্রেডিট। মূল বিষয়টা দেখো, এ মানে কি? সম্পদ, এল মানে কি? লাইবিলিটিস, ই মানে কি? মালিকানা সত্ত্ব অর্থাৎ মূলধন। মালিকানা সত্ত্ব অর্থাৎ মূলধন। তাহলে আমি যদি এটাকে বাংলায় লিখি, আমি লিখবো সম্পদ, কি লিখবো? সম্পদ যোগ আমি সমান লিখবো দায় যোগ লিখবো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। তাহলে এটা হচ্ছে আমার মৌলিক হিসাব সমীকরণ। এ মানে অ্যাসেট মানে সম্পদ, এল মানে লাইবিলিটিস মানে দায়, ই মানে ওনার ইকুইটি বা ওনার সিকিউরিটি মানে মালিকানা সত্ত্ব। তাহলে হিসাব বিজ্ঞানে সম্পদ মানে ডেবিট। কেন ডেবিট? বলো কেন ডেবিট? কারণ বাম পক্ষ। দায় মানে ক্রেডিট। কেন ক্রেডিট? কারণ ডান পক্ষ। মালিকানা সত্ত্ব মানে ক্রেডিট। কেন ক্রেডিট? কারণ ডান পক্ষ। মূল থিমটা কিন্তু এইটি। তাহলে এখানে পক্ষের উপর ভিত্তি করে আসলে আমরা ডেবিট ক্রেডিট চিহ্নিত করি। এখন আমি যেটা বলতেছি, অনেকে তোমরা প্রশ্ন করো, অনেকে কিন্তু আমাকে মেসেজ করো, স্যার ব্যয় ডেবিট কেন, ব্যয় ডেবিট কেন, আয় ক্রেডিট কেন, এগুলো কেন হলো? আমরা কিন্তু অনেকে জানার চেষ্টা করি, বিভিন্ন বড় ভাইকে প্রশ্ন করি, স্যারদেরকে প্রশ্ন করি, আমরা সৎ উত্তর অনেকে পাই, অনেকে পাই না। তাহলে আমি আজকে তোমাদেরকে সৎ উত্তর দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো যে আসলে ব্যয় ডেবিট কেন, ব্যয় ডেবিট কেন। তাহলে আমি তোমাকে কি বললাম, হিসাব বিজ্ঞান ফিল করতে হবে, তোমাকে অনুভব করতে হবে। এখন আমাদের হিসাব বিজ্ঞানের মূল স্তম্ভ কি? হিসাব সমীকরণ, এ ইকুয়াল এল প্লাস ই। তাহলে এখন আমি যদি তোমাকে বলি, ধরো তুমি মালিক, তুমি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছো, 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করছো। চিন্তা করো, তুমি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছো। তুমি যদি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করো, আমরা গত লেকচারে শিখছি, এই অধ্যায়ের গত লেকচারে আমরা শিখছি, মালিক ব্যক্তিগত যা কিছু ব্যবসায় বিনিয়োগ করে তাই মূলধন। মূলধন মানে মালিকের সত্ত্ব। তাহলে আমি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, এই 1 লক্ষ টাকা আমার মূলধন। 1 লক্ষ টাকা কি? মূলধন, অর্থাৎ মালিকানা সত্ত্ব। মালিকানা
তাহলে মালিকরা সত্য কি যে প্রকাশ করে, ক্রেডিট যে প্রকাশ করে। বিষয়টা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। তাহলে আমি যে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, এই 1 লক্ষ টাকা আমার কি মূলধন বা মালিকরা সত্য। মালিকরা সত্য কি যে প্রকাশ করে, ক্রেডিট যে প্রকাশ করে। আর আমি তোমাকে বললাম ব্যয় মানে সেবা গ্রহণ করা বা সেবা ক্রয় করা। সে মনে করো তোমার একজন কর্মচারী আছে, তোমার কর্মচারী জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারি 31 তারিখ পর্যন্ত তোমার দোকানে কাজ করলো। তার মানে কি তুমি জানুয়ারি 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত তার কাছ থেকে সেবা নিলা। সেবা নেওয়া শেষ হইলো, আমার মাস শেষ, মানে তোমার ব্যয় সৃষ্টি হলো না। এই যে তোমার ব্যয় সৃষ্টি হলো, এই ব্যয়টা তুমি কই থেকে সরবরাহ করবা? অর্থাৎ যে তুমি যে সেবা নিলে মানে কিন্তু ব্যয় হয়েছে। ব্যয় হয়েছে মানে কি তোমার মূলধন কমবে না? যখনই তোমার ব্যয় হবে তোমার মূলধন কমবে। কারণ হিসাব বিজ্ঞানে আমি যদি বর্ধিত রূপ যাই, বর্ধিত রূপ মানে হচ্ছে এ ইকুয়াল এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস বি। ই মানে কি? ই মানে কি দেখো তো, ই মানে হচ্ছে এক্সপেন্স, মানে ব্যয়। ব্যয় বিয়োগ কেন হয় তুমি একটু ফিল করো। আমি কি বলতেছি, তোমাকে ফিল করতে হবে। আমি কিন্তু খুব সহজ ভাবে বোঝানোর চেষ্টা করতেছি, তোমাকে ফিল করতে হবে। হিসাব বিজ্ঞান এটা বর্ধিত রূপ, হিসাব বিজ্ঞান এটা বর্ধিত রূপ। এ ইকুয়াল এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তাহলে মাইনাস ই কেন? ই মানে কি? এক্সপেন্স। এক্সপেন্স মানে কি? বাংলা ব্যয়। ব্যয় কেন বিয়োগ হয়? এই দেখো আমি যেটা বললাম, আমি মালিক, আমি 1 লক্ষ টাকা মূলধন নিয়ে আসছি। তাহলে মূলধন আনছি মানে মালিকের সত্ত্ব, মানে ক্রেডিট। তাহলে আমি এইখান থেকে কর্মচারীকে কি বেতন দেবো না? তাহলে আমি যদি 1 লক্ষ টাকা থেকে কর্মচারীকে বেতন দেই, তাহলে আমার মালিকের সত্ত্ব বাড়বে না কমবে? তার মানে ব্যয় হয়েছে মানে কিন্তু মালিকের সত্ত্ব কমবে। মালিকের সত্ত্ব কি যে প্রকাশ করে? ক্রেডিট যে প্রকাশ করে। তাহলে আমি তোমাদের কিন্তু গতদিন বলছি যে তুমি যদি ডেবিট কে কমাতে চাও তোমাকে ক্রেডিট করতে হবে। তুমি যদি ক্রেডিট কে কমাতে চাও তোমাকে ডেবিট করতে হবে। মূল বিষয়টা বোঝার চেষ্টা করো। তুমি যদি ক্রেডিট কে কমাতে চাও তোমাকে ডেবিট করতে হবে। তাহলে মালিকের সাথে কি যে প্রকাশ করে? ক্রেডিট যে প্রকাশ করতে করে। তাহলে ব্যয় হয়েছে, তাহলে মালিকের সাথে কি হবে? কমবে, মানে ডেবিট হবে। তাই ব্যয় ডেবিট যে প্রকাশ করে। তাহলে তোমরা নিশ্চয়ই ব্যয় কেন ডেবিট এটি সঠিক অ্যান্সার পেয়ে গেছো। তাই তোমরা দ্রুত জানাবা, প্রথমে তোমরা দ্রুত জানাবা যে ক্লিয়ার কিনা। তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা, তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা। আমি কিন্তু খুব সহজ, আমি বারবার বলতেছি তোমাকে ফিল করতে হবে। তুমি যদি হিসাব বিজ্ঞান ফিল করতে পারো, ইনশাআল্লাহ তোমার কাছে হিসাব বিজ্ঞান কখনোই সমস্যা হবে না। আমি বারবার বলতেছি। তাহলে ব্যয় ডেবিট কেন? কারণ ব্যয়ের ফলে মালিকের সত্ত্ব হ্রাস পায়, ব্যয়ের ফলে মালিকের সত্ত্ব হ্রাস পায়। আর তোমাদের আরেকটা জিনিস আমি বলে রাখি যে আমার সাথে কমিউনিকেশনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু লাইভ ক্লাস করতেছি, আমাকে এখানে অনুভব করতে হবে আসলে আমি রিয়েল ক্লাসে আছি। রিয়েল ক্লাসে যদি আমি থাকতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমার সাথে বারবার কমিউনিকেশন করতে হবে। আমি যেটি প্রশ্ন ছুড়ে দেবো তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে তোমরা দ্রুত সবাই জানাও ক্লিয়ার কিনা। মাত্র কিন্তু 4 জন রেসপন্স করছো। নুরশাদ জি স্যার ক্লিয়ার, ধন্যবাদ। হৃদয় ক্লিয়ার স্যার, আহসান আহমেদ ক্লিয়ার স্যার, তারপরে তৌহিদ ক্লিয়ার। তাহলে আরো কিন্তু তোমরা অনেকে ক্লাসে উপস্থিত আছো। তোমরা যদি দ্রুত আমার সাথে শেয়ার না করো, তোমরা যদি কমেন্ট গুলো শেয়ার না করো, তাহলে কিন্তু আমি বুঝবো না যে আসলে তোমাদের কোথায় প্রবলেম। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমার সাথে কিন্তু শেয়ার করতে হবে। তাহলে ওকে, তাহলে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে ব্যয় কেন ডেবিটদের প্রকাশ করে, এটি আমরা স্পষ্ট হলাম। ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। হ্যাঁ, রিয়া বলছে হ্যাঁ স্যার ক্লিয়ার, ধন্যবাদ। তাহলে আমি এটা মিশে দিচ্ছি। এখন আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত তোমার টপিকে। তাহলে আমরা প্রথমে ব্যয় সংক্রান্ত জানাটা করবো। তাহলে আমি তোমাদের যেটা বললাম যে আমরা এখানে ফিল করব, অনুভব করব, আমরা মুখস্থ করব না। মুখস্থ এখানে পরিহার, আমি বুঝে বুঝে পড়বো। তাহলে ব্যয় সংক্রান্ত জাবেদা। তাহলে আমরা চলে যাই। কর্মচারীকে বেতন পরিশোধ করা হলো 20,000 টাকা। আমি কি বললাম? ব্যয় মানে কি? সেবা গ্রহণ করা বা ক্রয় করা। তার মানে আমার সেবা গ্রহণ করা সম্পূর্ণ হলে মানে ব্যয় সৃষ্টি হবে। সেবা গ্রহণ করা সম্পূর্ণ হলে মানে ব্যয় সৃষ্টি হবে। দেখো তো, কর্মচারীকে বেতন পরিশোধ করা হলো। কর্মচারীকে আমি কেন বেতন দিছি? কারণ কর্মচারী আমাকে সেবা দিছে। তাহলে আমি আগে কর্মচারীর কাছ থেকে সেবা নিব। ব্যয় শর্ত, আগে সেবা নিব, তারপরে ব্যয় সৃষ্টি হবে। ব্যয় নগদে হতে পারে, বাকিতে হতে পারে। আমি আবারও বলছি, ব্যয় নগদে হতে পারে, বাকিতে হতে পারে। তো তোমরা, তোমাদেরকে বারবার বলতেছি আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা একটু তোমাদের বন্ধুদের মেনশন করে দাও যে ক্লাসটি শুরু হয়ে গেছে, কারণ আজকে তোমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখবা। ইনশাআল্লাহ তোমাদের অনেক অজানা জিনিস তুমি জানতে পারবা, এটি আমি তোমাদের কথা দেবো। যতই জাবেদা সহজ, যতই তোমরা পারো, আসলে অনেকে মুখস্থ করো, তোমরা কিন্তু বুঝে করো না। আমি বারবার বলতেছি এখানে আমাকে ফিল করতে হবে, অনুভব করতে হবে, আমাকে বুঝে অঙ্ক করতে হবে। তাই তোমরা
তোমাদের বন্ধুদের মেনশন করে দাও যে খুব গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, যাতে তোমাদের বন্ধুরা ক্লাসে জয়েন হতে পারে। তাহলে কর্মচারীকে বেতন পরিশোধ করা হলো 20,000 টাকা। তাহলে আমি কর্মচারীকে যে বেতন দিচ্ছি, কেন দিচ্ছি তুমি একটু অনুভব করো। আমি বারবার বলতেছি, কর্মচারীকে আমাকে সেবা দেয় নাই, তাহলে আমি সেবা কি ক্রয় করে নাই? সেবা ক্রয় করছি মানেই ব্যয় হয়েছে। ব্যয়ের নাম কি? বেতন। তাহলে বেতন কি যে প্রকাশ করে? ডেবিট জেড। ব্যয় বাড়লে ডেবিট, পক্ষান্তরে যদি ব্যয় হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। তাহলে এখানে কর্মচারীকে আমি যে বেতন পরিশোধ করছি, তাহলে বেতন নামক ব্যয় বাড়ে নাই। তাহলে এখানে আমি জাবেদা করবো, কারণ মূল বিষয়টা কি? জাবেদা। জাবেদা মানে কি? তারিখের ক্রম অনুসারে তোমার লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করা। তারিখের ক্রম অনুসারে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করে হিসাবের বইতে লিপিবদ্ধ করা, এটি জাবেদা। আমি ছক করে নেই, ছক ছাড়া আমি করাচ্ছি। তাহলে আমার জাবেদা কি হবে? একের বেতন হিসাব ডেবিট। একের জাবেদা কি হবে? বেতন, বেতন হিসাব ডেবিট। তাহলে বেতন হিসাব ডেবিট কেন হলো? ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য। কারণ আমরা জানি ব্যয় ডেবিট যে প্রকাশ করে, ব্যয় বাড়লে ডেবিট। তাহলে এখানে কর্মচারীকে আমি কি দিছি? বেতন দিছি। কেন? কারণ আমি সেবা নিছি, সেবা নিলে ব্যয় হয়। এখানে ব্যয়ের নাম কি? বেতন। ব্যয় ডেবিট কেন হলো? ব্যয় বাড়ার কারণে। এই যে আমি বুঝে বুঝে করবো। এখন আমি যে ব্যয় সেবা নিছি, সেবা আমি নিয়ে আমি নগদ টাকা দিতে পারি, আমি চেক দিতে পারি, আবার বাকিও থাকতে পারে, কিন্তু বাকি থাকলে আবার ভিন্ন বিষয়। তাহলে আমি কর্মচারীর কাছ থেকে সেবা নিয়ে বেতন বাবদ পরিশোধ করছি 20,000 টাকা, মানে নগদে পরিশোধ করছি। তারপরে নগদ নামক সম্পদ হ্রাস পাইছে, নগদ আর ক্রেডিট। দেখো নগদান হিসাব ডট ডট ক্রেডিট। তাহলে আমাদের কিন্তু 1 নম্বর জাবেদা ডান, ওকে। আমাদের 1 নম্বর জাবেদা ওকে। এখন আমরা চলে আসবো 2 এ। অফিস ভাড়া চেক মারফত পরিশোধ করা হলো। তাহলে আবার তুমি চিন্তা করো, ফিল করো, অফিস ভাড়া মানে কি? তোমার প্রতিষ্ঠান, তোমার ব্যবসায় প্রতিষ্ঠান, তোমার ধরো একটা ব্যবসায় প্রতিষ্ঠান আছে, বিভিন্ন তুমি অফিস নিছো, তাহলে তুমি অফিসে এখানে কাজ করতেছো, তার মানে যার কাছ থেকে ভাড়া নিছো, তুমি জায়গার সেবা নিচ্ছ না? তুমি যে জায়গার সেবা নিচ্ছ, তার মানে কি? তুমি যে জানুয়ারি মাসের 1 তারিখে রুম নেও, তুমি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ওই রুম ব্যবহার করবা। এই যে তুমি ব্যবহার করলা, মানে কি? সেবা গ্রহণ করলা না? তাহলে সেবা গ্রহণ করা মানেই ব্যয় হওয়া। সেবা গ্রহণ করা মানেই ব্যয় হওয়া। যখনই সেবা গ্রহণ করা সম্পূর্ণ হবে তখনই ব্যয় হবে। তাহলে অফিস ভাড়া আমার ব্যয়। তাহলে অফিস ভাড়া আমি কি মারফত পরিশোধ করছি? চেক মারফত। চেক মানেই ব্যাংক, চেক মানেই ব্যাংক। আমি যদি চেক পাই, ব্যাংক ডেবিট, কারণ আমার ব্যাংকে টাকা বাড়বে। আর আমি যদি কাউকে চেক প্রদান করি, আমার ব্যাংক থেকে টাকা হ্রাস পাবে। তাহলে এখানে আমার জাবেদা কি হবে? ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমি দ্রুত করাচ্ছি, এটা সহজ। তাহলে আমার জাবেদা কি হবে? ভাড়া হিসাব ডট ডট ডেবিট, আমার ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে মূল বিষয়টা কেন হইলো, এই কেনটা তোমাকে জানতে হবে। সবসময় তোমাকে জানতে হবে কেনটা। এই কেনটা জানলেই কিন্তু তোমার ফিল করা হবে। তাহলে ভাড়া হিসাব কেন ডেবিট হইলো? ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য। ব্যাংক হিসাব কেন ক্রেডিট হইলো? কারবারের সম্পদ হ্রাস পাওয়ার জন্য। অর্থাৎ কারবারের সম্পদ ব্যাংকে আছে নগদ টাকা, আমি কারবারের ব্যাংক থেকে টাকা পরিশোধ করছি, তাহলে কারবারের ব্যাংক নামক সম্পদ হ্রাস পাইছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা জানি সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। ওকে। তাহলে ওকে, তাহলে গেল মূল বিষয়টা। তারপরে আসো আমাদের 3। তিনি কি বলছে? ক্রয়কৃত পণ্যের পরিবহন খরচ পরিশোধ করা হলো 2,500 টাকা। তাহলে ক্রয়কৃত পণ্যের, এখানে মূল বিষয়টা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, সমীকরণের নিয়ম অনুযায়ী আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার। আমি যদি সমীকরণ, কারণ আধুনিক পদ্ধতিতে সবকিছু কিন্তু সমীকরণের উপর ভিত্তি করে পরিচালিত হয়। A = L + E। আর এটার বর্ধিত রূপ কি? এটার বর্ধিত রূপ হচ্ছে A = L + C + R - E - B। তার মানে আমি যদি সমীকরণটাকে বর্ধিত করি, আমি 6টা পার্ট পাই, 6টা অংশ পাই। তাহলে এখানে বাম পক্ষ মানে ডেবিট, আর ডান পক্ষে যেটা মাইনাস সেটা আবার ডেবিট। তাহলে আমি যদি এটাকে আবার পক্ষান্তর করি, তাহলে আমার বা দেখো, বা দিয়ে কি হয়? A + E + B = L + C + R। মূল বিষয়টা দেখো। তাহলে এখানে বাম পক্ষে কয়টা আছে? বাম পক্ষে পক্ষান্তর করলাম, মাইনাসটা যদি আমি বাম পাশে আনি প্লাস হয় না? তাহলে আমরা যদি পক্ষান্তর করি, আমি বাম পক্ষে পাই 3টা, ডান পক্ষে পাই 3টা। তাহলে বাম পক্ষ মানে এগুলো ডেবিট, দেখো এগুলো কি? ডেবিট। ডান পক্ষ মানে কি? এগুলা ক্রেডিট। এই আমরা যে বলি যে সম্পদ ডেবিটদের প্রকাশ করে, ব্যয় ডেবিটদের প্রকাশ করে, তারপরে উত্তোলন ডেবিটদের প্রকাশ করে, মূল থিমটা কিন্তু এইটা, মূল ভিত্তিটা হচ্ছে এইটা, কারণ এরা বাম পক্ষে অবস্থান করে। আর আমরা যে বলি দায় মানেই ক্রেডিট, মূলধন মানেই ক্রেডিট, আয় মানেই ক্রেডিট, কারণ তারা ডান পাশে অবস্থান করে। এই দেখো মূল থিমটা।
তাহলে এখানে মূল বিষয়টা কি, সম্পদ বাড়লে ডেবিট, ব্যয় বাড়লে ডেবিট, উত্তোলন বাড়লে ডেবিট। কেন, এই যে ডেবিট দিয়ে প্রকাশ করে, ডেবিটকে বাড়ার জন্য ডেবিট করব। আবার এরা যদি হ্রাস পায় আমি ক্রেডিট করব। ঠিক তেমনি ভাবে দায় বাড়লে ক্রেডিট, মূলধন বাড়লে ক্রেডিট, আয় বাড়লে ক্রেডিট। কেন, কারণ মূলধন ক্রেডিট দিয়ে প্রকাশ করে। ক্রেডিটকে যদি আমি বৃদ্ধি করতে চাই তার মানে ক্রেডিট করতে হবে, ক্রেডিটকে বৃদ্ধি করতে চাইলে ক্রেডিট করতে হবে। প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে ক্রেডিটে ক্রেডিটে যোগ হবে। আবার ক্রেডিটকে যদি বিয়োগ করতে চাই আমাকে ডেবিট করতে হবে। তাহলে দায় হ্রাস পেলে ডেবিট, মূলধন হ্রাস পেলে ডেবিট, তারপরে আয় হ্রাস পেলে ডেবিট। মূল থিমটা হচ্ছে এটি। তাহলে ওকে, ক্রয়কৃত পণ্যের পরিবহন খরচ পরিশোধ করা হলো 2500 টাকা। তাহলে এই ক্রয়কৃত পণ্যের পরিবহন খরচ মানে ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন হোক আর বিক্রয় পরিবহন হোক, পরিবহন মানেই ব্যয়। এখন পরিবহনটা যদি ক্রয়কৃত পণ্যের হয় তাহলে এটা মুনাফা জাতীয় ব্যয়, আর পরিবহনটা যদি তোমার মূলধন জাতীয় অর্থাৎ সম্পদের উপর হয় তাহলে এটা মূলধন জাতীয় ব্যয়। এটা দেখতে হবে। তাহলে ক্রয়কৃত পণ্যের, পণ্য ক্রয় কি ব্যয়ের মধ্যে পড়ে, তাহলে ক্রয়কৃত পণ্যের পরিবহন খরচও ব্যয়ের মধ্যে পড়বে। তাহলে এটি জাবেদা হবে 3 দিয়ে দিলাম। পরিবহন, তোমার ক্রয় পরিবহন লিখি, ক্রয় পরিবহন, পরিবহন হিসাব ডট ডট ডেবিট, ক্রয় পরিবহন হিসাব ডট ডট ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমি কি জন্য ক্রয় পরিবহনকে ডেবিট করলাম, ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য, ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য। তাহলে আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর আমি যে ক্রয় পরিবহন বাবদ নগদ টাকা পরিশোধ করলাম নগদান হিসাব ক্রেডিট। তো তোমরা জানাবা বিষয়গুলো তোমরা বুঝতেছো কিনা, তোমরা দ্রুত জানাও বিষয়গুলো তোমরা বুঝতেছো কিনা, বিষয়গুলো দ্রুত জানাও তোমরা বুঝতেছো কিনা। হ্যাঁ, ইমতিয়াজ আহমেদ নাহি, তুমি কি প্রশ্ন করছো একটু তুমি জানাবা। তুমি কিভাবে জানাবে একটু বলো। বৃদ্ধি আর বাড়া তো একই কথা, বৃদ্ধি মানে বাড়লো আর হ্রাস মানে কমলো, এখানে তো সমস্যা নেই কোনো। তো তোমরা দ্রুত জানাবা ক্লিয়ার কিনা, তোমরা দ্রুত জানাও। হ্যাঁ জি স্যার ক্লিয়ার, তিথি ক্লিয়ার স্যার, তারপরে হৃদয় জি স্যার ক্লিয়ার, আর সবাইকে ধন্যবাদ। মুজাহিদ ক্লিয়ার, হ্যাঁ স্যার বুঝতেছি। রিয়া ক্লিয়ার, ওকে। তো তোমাদেরকে আমি বারবার বলতেছি যে এখানে আমাকে ফিল করতে হবে, আমাকে ফিল করতে হবে। আমি কিন্তু দেখো কোনো মুখস্থ এখানে অপশন নেই। আমি দেখো কিভাবে বুঝাইলাম, কত স্পষ্ট ভাবে। তাহলে আমি হিসাব সমীকরণকে ভিত্তি করে আমি কিন্তু সবকিছু করতেছি, কারণ হিসাব বিজ্ঞান মানে হিসাব সমীকরণ, অর্থাৎ হিসাব সমীকরণের উপর ভিত্তি করে কিন্তু সবকিছু পরিচালিত হয় হিসাব বিজ্ঞানে। তাহলে আমাদের 3 নম্বর জাবেদা ডান, ওকে। হিসাব সমীকরণের মাধ্যমে জাবেদা করলে ভালো হয়। হিসাব সমীকরণের মাধ্যমে তো আমি জাবেদা করছি, হিসাব সমীকরণের উপর ভিত্তি করে তো আসলে আমি তোমাকে দেখো জাবেদা করাচ্ছি। কারণ জাবেদা তো আমি এইভাবেই করবো, সম্পদ বাড়লে ডেবিট, ব্যয় বাড়লে ডেবিট, উত্তোলন বাড়লে ডেবিট, তারপরে হচ্ছে দায় বাড়লে ক্রেডিট, আয় বাড়লে ক্রেডিট, মূলধন বাড়লে ক্রেডিট। ক্লিয়ার একবারে। এখন আমি আসবো 4 আসবো আমি 4-এ কি বলছে দেখো, বিকৃত পণ্যের পরিবহন খরচ। এখন শোনো, আমি ক্রয়কৃত পণ্যের পরিবহন খরচ প্রদান করি আর বিকৃত পণ্যের পরিবহন খরচ প্রদান করি। পরিবহন খরচ ক্রয় বিক্রয় যারই দেই না কেন পরিবহন খরচ ব্যয়ের মধ্যে পড়ে। হ্যাঁ, তবে তুমি যদি সম্পত্তি ক্রয়ের পরিবহন খরচ প্রদান করো সেই ক্ষেত্রে পরিবহন খরচ ব্যয় না, সেই ক্ষেত্রে পরিবহন খরচ মূলধন জাতীয় ব্যয়। আসলে ব্যয় কিন্তু নরমালি, আমি যদি নরমালি চিন্তা করি, ব্যয় হচ্ছে 2 প্রকার, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। আমি যেটাকে ব্যয় বলি এটা মুনাফা জাতীয় ব্যয়, আর আমি যেটাকে সম্পদ বলি স্থায়ী সম্পদ, এগুলো মূলধন জাতীয় ব্যয়। তাহলে বিকৃত পণ্যের পরিবহন খরচ 5000 টাকা, তাহলে বিক্রয়কৃত পণ্যের পরিবহন খরচ প্রদান করছি 5000। তাহলে আধুনিক বিশ্বায়নে প্রতিষ্ঠান কি করে জানো, অনেক প্রতিষ্ঠান ফেসিলিটিস দেয় যে আমার প্রতিষ্ঠানে যদি কেউ আপনারা পণ্য ক্রয় করেন তাহলে আমি আপনার বাসায় বা দোকানে মালটা পৌঁছে দেব। তাহলে তুমি তোমার গ্রাহককে এই ফেসিলিটিস দিচ্ছ যে আমার দোকান থেকে যারা পণ্য ক্রয় করবে বা আমার প্রতিষ্ঠান থেকে যারা পণ্য ক্রয় করবে তাদের পণ্যটি সরবরাহ করার দায়িত্ব আমার, এই ব্যয়টি আমি বহন করব। তাহলে তুমি কারো নিকট পণ্য বিক্রি করছো, বিক্রি করার পর ওই পণ্যটা তার প্রতিষ্ঠানে বা তার বাড়িতে তুমি 5000 টাকায় পৌঁছে দিচ্ছ, তাহলে তোমার ব্যয় হচ্ছে না। তো তুমি যখন ক্রয়কৃত পণ্যের পরিবহন খরচ পরিশোধ করবা ক্রয় পরিবহন হিসাব ডেবিট, আর তুমি যখন বিক্রয়কৃত পণ্যের পরিবহন খরচ পরিশোধ করবা বিক্রয় পরিবহন হিসাব ডেবিট। কেন ডেবিট, কারণ ব্যয় বাড়তেছে। তাহলে 4 বিক্রয় পরিবহন খরচ হিসাব ডট ডট ডেবিট, বিক্রয় পরিবহন খরচ হিসাব ডট ডট ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডট ডট ক্রেডিট। তাহলে এখানে ব্যয় বাড়ার জন্য অর্থাৎ ব্যয় বাড়লো, খরচ বাড়লো ডেবিট, সম্পদ কমলো তাই নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমাদের তাহলে এখানে স্যার একটু আগে বললেন যে উত্তোলন হিসাব ডেবিট আর দুইটা
হিসাব। এটা যদি আরেকটু বলতে নোট করতাম। আচ্ছা আমি আরেকটু বলতেছি, আমি এটা পরে আবার বলবো, কোনো সমস্যা নাই। আমি আবার বলবো রিয়া, আমি আবারও বলবো, কোনো টেনশনের কারণ নেই। এটা আমি আবারও রিপিট করব, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমার চলে আসবো 5, আমার চলে আসবো 5-এ। 5-এ দেখো কি বলছে, 5-এ বলছে মজুরি প্রদান করা হলো 3000 টাকা। এখন দেখো মজুরি আর বেতন কিন্তু একই। যখন আমরা দৈনিক ভিত্তিতে কায়িক শ্রমের কায়িক শ্রম গ্রহণের বিনিময়ে আমরা যখন প্রতিদিন টাকা দেই তখন বলা হয় মজুরি। আর যখন আমরা কর্মচারীকে মাসিক ভিত্তিতে টাকা দেই শ্রম নেওয়ার জন্য বা মেধা নেওয়ার জন্য, তখন আমরা তাকে বলি বেতন। তাহলে মজুরি আর বেতন কিন্তু একই। তুমি মজুরি দাও আর বেতন দাও, আসলে তুমি কি নিচ্ছ? সেবা নিচ্ছ। সেবা গ্রহণ করা মানেই ব্যয়, ব্যয় বাড়লে ডেবিট। তুমি তো মজুরি প্রদান করতেছো, তাহলে তুমি কেন মজুরি দিচ্ছ? সেবা গ্রহণ করছো তাই, তাহলে ব্যয় হচ্ছে। তাহলে মজুরি কি? ব্যয়ের মধ্যে পড়ে। ওই জন্য 5 মজুরি, মজুরি হিসাব ডট ডট ডেবিট, নগদান হিসাব, নগদান হিসাব ডট ডট ক্রেডিট। তাহলে আমি মজুরি হিসাবকে ডেবিট কেন করলাম? ব্যয় বাড়ার জন্য বা খরচ বাড়ার জন্য। আমরা জানি ব্যয় বাড়লে ডেবিট। আর আমি যেহেতু নগদ টাকা করছি তাই আমার সম্পদ কমলো, সম্পদ কমলে বা হ্রাস পেলে ক্রেডিট। তাহলে আমাদের 5 নম্বর জাবেদা ডান, 5 নম্বর ওকে, 5 নম্বর ওকে। আর সম্পদ কমলো আর সম্পদ হ্রাস পেলে একই কথা তো না। নুরসাদ বেতন লেখা যাবে না, মজুরি থাকলে মজুরি লিখবা, বেতন থাকলে বেতন লিখবা। আমি আবার বলতেছি, মজুরি আর বেতনের মধ্যে তফাৎ কি? মজুরি হচ্ছে ডেইলি বা উইকলি, অর্থাৎ আমি যদি প্রতিদিন কর্মচারীকে টাকা পরিশোধ করি শ্রমের বিনিময়ে মজুরি, বা আমি যদি সাপ্তাহিক কর্মচারীকে শ্রমের বিনিময়ে টাকা প্রদান করি মজুরি। কিন্তু আমি যদি মাসিক প্রদান করি, ইমতিয়াজ তোমার সমস্যাকে আমি বুঝতেছি না, আসলে তুমি কি বুঝাতে চাচ্ছ? মজুরি খরচ বাড়লো, এই বৃদ্ধি পেলো আর বাড়লো মানে কি? কোনো তফাৎ আছে? হ্রাস পেলো আর কমলো কোনো তফাৎ আছে? আমি তো তোমাকে বারবার বলতেছি বাড়লো আর বৃদ্ধি পায় একই তো কথা, হ্রাস পাওয়া আর কমাতে একই কথা। তুমি তো আসলে কি বুঝাতে চাচ্ছ আমি বুঝতেছি না। তাহলে আমার কথাটা শুনো তুমি, তাহলে এখানে মজুরি লেখা যাবে না। যখন মজুরি থাকবে মজুরি, আর যখন বেতন থাকবে বেতন। ওকে, এখন আবার চলে আসবো তোমার হচ্ছে 6। এবার 6 দেখো আমরা কি করবো, এটা 6 ক্রয়কৃত যন্ত্রপাতির পরিবহন খরচ পরিশোধ করা হলো 10,000 টাকা। তাহলে দেখো আমি একটা বলছিলাম ক্রয়কৃত পণ্যের বিষয়টা এখানে বুঝতে হবে তোমাকে। ক্রয়কৃত পণ্য, তাহলে আমরা যখন পণ্য ক্রয় করি, পণ্য ক্রয়, তাহলে পণ্য ক্রয় করলে কিন্তু ব্যয় হয়। পণ্য ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। তাহলে ক্রয়কৃত পণ্যের পরিবহন খরচ, তাই ক্রয় পরিবহন ওটিও ব্যয়। যেহেতু পণ্য ক্রয় ব্যয়, ওই পরিবহন খরচও ব্যয়। এখন দেখো এবার কি করছি আমি, ক্রয়কৃত যন্ত্রপাতির পরিবহন খরচ। ক্রয়কৃত যন্ত্রপাতি, এখানে কিন্তু যন্ত্রপাতি পণ্য না, কারণ আমি তোমাদের গত লেকচারে বলছি পণ্য কি? বিক্রয়ের উদ্দেশ্যে যাহা ক্রয় করা হয় তাহা পণ্য। বিক্রয়ের উদ্দেশ্যে যাহা ক্রয় করা হয় তাহা পণ্য, আর ব্যবহারের উদ্দেশ্যে যাহা ক্রয় করা হয় তাহা সম্পদ। তাহলে এখানে যে যন্ত্রপাতি আমি ক্রয় করছি, এখানে লেখা নাই বিক্রয়ের উদ্দেশ্যে, তোমাকে বুঝে নিতে হবে এটি ব্যবহারের উদ্দেশ্যে। তাহলে ক্রয়কৃত যন্ত্রপাতির পরিবহন খরচ। এখন তুমি একটা নোট করে রাখবা, আমি এই কথাটা আমার মনোযোগ দিয়ে শোনো, তুমি এখানে নোট করবা। স্থায়ী সম্পত্তি ক্রয় করার পর প্রতিষ্ঠানে নিয়ে আসা পর্যন্ত বা প্রতিষ্ঠানে বসানো পর্যন্ত যে ব্যয়গুলোই মাঝখানে হোক না কেন, এই ব্যয়গুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আমি আবারও বলতেছি, স্থায়ী সম্পত্তি ক্রয় করার পর প্রতিষ্ঠানে নিয়ে আসা পর্যন্ত বা বসানো পর্যন্ত যে ব্যয়গুলো মাঝখানে হবে ওই সময়ের মধ্যে, এই ব্যয়গুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মানে ওই ব্যয়গুলোকে যে সম্পত্তি ক্রয় করছো ওই সম্পত্তির নামে ডেবিট করে হিসেবের খাতায় লিপিবদ্ধ করতে হবে। তাহলে দেখো ক্রয়কৃত যন্ত্রপাতির পরিবহন খরচ পরিশোধ করা হলো 10,000 টাকা। তাহলে ক্রয়কৃত যন্ত্রপাতি আমি ক্রয় করে পরিবহন খরচ পরিশোধ করছি কত? 10,000। এই 10,000 কি? মূলধন জাতীয় ব্যয়। তাহলে এটি যদি আমি পরিবহন খরচ হিসেবে ডেবিট করি তাহলে আমাকে ব্যয় দেখা হবে বা মুনাফা জাতীয় ব্যয় দেখা হবে। তাহলে আমাকে জাবেদা কি করতে হবে এটির জন্য? যন্ত্রপাতি হিসাব ডেবিট। কি বললাম আমি? যে বসানো পর্যন্ত যে ব্যয়গুলো হবে মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ যে সম্পত্তি ক্রয় করব তার নামে আমি ডেবিট করব। তাই পরিবহন খরচকে ডেবিট না করে আমি এখানে 6 ডেবিট করব যন্ত্রপাতি হিসাব। তাহলে তফাৎটা কিন্তু এই জায়গায়, যন্ত্রপাতি হিসাব ডট ডট ডেবিট, নগদান হিসাব
নগদান হিসাব ডট ডট ক্রেডিট। দেখো মূল বিষয়টা, তাহলে আমি এখানে কিন্তু ক্রয় পরিবহন দিলাম না। তুমি যদি ক্রয় পরিবহন লেখো তোমার টিচার কিন্তু কেটে দেবে, কেন জানো? কারণ ক্রয় পরিবহন লিখলে ওটা ব্যয় হিসাবে ডেবিট করা হবে। এটি ব্যয় না, এটি সম্পদ, মানে এটি মূলধন জাতীয় ব্যয়, কিন্তু এটি মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় না। এরকম আরেকটা এক্সাম্পল আছে, সাথে মতো দেখো মেশিন সংস্থাপন ব্যয়। সংস্থাপন মানে বসানো। তো আমি কি বললাম, স্থায়ী সম্পত্তি ক্রয় করার পর প্রতিষ্ঠানে নিয়ে আসা পর্যন্ত বা বসানো পর্যন্ত যে ব্যয়গুলোই হোক না কেন সবগুলোই মূলধন জাতীয় ব্যয়। তাহলে মেশিন সংস্থাপন ব্যয় বাবদ মজুরি প্রদান করা হলো 10,000 টাকা। তাহলে মজুরি যতই লেখা থাক, মজুরি মানে কিন্তু আমি শ্রমিককে, আমার শ্রমিক বা কর্মচারীকে দেই নাই শ্রমের বিনিময়ে, এখানে মজুরি দিতে কি মেশিন সংস্থাপন বাবদ। তার মানে মেশিন সংস্থাপন বাবদ এই মজুরি দিচ্ছি, মানে বসানো খরচ। বসানো খরচ মানে কি মূলধন জাতীয় ব্যয়। তার মানে আমাকে লিখতে হবে আবারও মেশিন বা যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো সাত আমি কি দেবো, মেশিন বা যন্ত্রপাতি লিখতে পারো, মেশিন হিসাব ডট ডট ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডট ডট ক্রেডিট, মেশিন হিসাব ডট ডট ডেবিট, নগদান হিসাব ডট ডট ক্রেডিট। তোমরা জানাবা 6-7 ক্লিয়ার কিনা, তোমরা দ্রুত জানাও 6-7 ক্লিয়ার কিনা, 6 এবং 7 ক্লিয়ার কিনা, তোমরা দ্রুত জানাও 6 এবং 7 ক্লিয়ার কিনা, তোমরা দ্রুত জানাও 6 এবং 7 ক্লিয়ার কিনা, দ্রুত জানাও 6-7 ক্লিয়ার কিনা। আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, আমি বারবার বলতেছি আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে বেসিকের উপর ক্লাস। এই জিনিসগুলো যদি একটা জিনিস ভালোভাবে বুঝতে পারে ইনশাআল্লাহ তার হিসাব বিজ্ঞানে অনেক বিষয় স্পষ্ট হয়ে যাবে, মানে তুমি ফিল করতে শিখবা। আমি তোমাকে বারবার বলতেছি আমি যে ক্লাসগুলো করাচ্ছি তোমাকে ফিল করা শিখাচ্ছি, তোমাকে ফিল করে কিন্তু হিসাব বিজ্ঞান শিখতে হবে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ সবাই ক্লিয়ার? ওকে ধন্যবাদ তোমাদেরকে। তিথি ক্লিয়ার, হৃদয় জি স্যার ক্লিয়ার, হাসিবা জি স্যার ক্লিয়ার, তারপরে নুসরাত জি স্যার ক্লিয়ার, আব্দুল সালাম ইয়েস স্যার ওকে, মুজাহিদ ক্লিয়ার। ধন্যবাদ তোমাদেরকে ক্লিয়ার করার জন্য বা ক্লিয়ার হওয়ার জন্য। ক্লিয়ার। এখন আমরা চলে আসবো 8, বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো 5,000 টাকা। এইবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ আমরা লেনদেন পাইলাম। দেখো বিনামূল্যে পণ্য বিতরণ, তাহলে আমরা অনেকে কিন্তু মুখস্থ করি ক্রয় ডেবিট, বিক্রয় ক্রেডিট, এটা কিন্তু ভুল। ক্রয় কিন্তু অলওয়েজ ডেবিট হয় না, আবার বিক্রয় কিন্তু অলওয়েজ ক্রেডিট হয় না। বিক্রয় ডেবিটও হতে পারে, ক্রয় ক্রেডিটও হতে পারে। তাহলে দেখো এখানে আমরা আটে কি পাইলাম, বিনামূল্যে পণ্য বিতরণ হচ্ছে 5,000 টাকা। বিনামূল্যে আমি পণ্য বিতরণ করতেছি, তাহলে তোমাকে আগে বুঝতে হবে যে বিনামূল্যে আমি কেন পণ্য বিতরণ করতেছি, আমার উদ্দেশ্য কি। কোম্পানি কেন বিনামূল্যে পণ্য বিতরণ করে? প্রচারের জন্য না? প্রচার মানে কি বিজ্ঞাপন। তাহলে আমি যে বিনামূল্যে পণ্য বিতরণ করতেছি, তাহলে আমার বিজ্ঞাপন ব্যয় নামক ব্যয় বৃদ্ধি পাচ্ছে না বা সৃষ্টি হচ্ছে না। তাহলে আমি জাবেদা কি করবো, ব্যয় বাড়লে ডেবিট, তাই আমরা জাবেদা লিখবো 8, বিজ্ঞাপন, বিজ্ঞাপন হিসাব ডট ডট ডেবিট। তাহলে আমি যখনই বিনামূল্যে পণ্য বিতরণ করব, বিনামূল্যে কেন? প্রচার। প্রচার মানে কি বিজ্ঞাপন, মানে ব্যয়, ব্যয় বাড়লে কি ডেবিট। এখন বিনামূল্যে আমি কি বিতরণ করছি এটা জিনিস লক্ষ্য করো, পণ্য। দেখো আমি কি বিতরণ করছি, পণ্য। যখনই পণ্য তখনই তুমি একটু থমকে যাবা, তার মানে এখানে কিন্তু নগদান হবে না, এখানে তুমি একটু থমকে যাবা, অর্থাৎ এখানে তুমি বোঝার চেষ্টা করবা। যখনই পণ্য, পণ্য মানেই হচ্ছে ক্রয় অবলিক বিক্রয়, ক্রয় অবলিক বিক্রয়। পণ্য মানেই ক্রয় অবলিক বিক্রয়। তার মানে যখনই পণ্য থাকবে আমি ক্রয় হিসাবকে ডেবিট করতে পারবো অথবা বিক্রয় হিসাবকে ডেবিট বা ক্রেডিট করতে পারবো। তার মানে পণ্য মানে ক্রয় হিসাব বা বিক্রয় হিসাব ডেবিট ক্রেডিট। পণ্য মানে কিন্তু আমরা আর কোনো কিছু লিখতে পারবো না, কারণ হিসাব বিজ্ঞানে পণ্য বলতে কিছু নেই, নাথিং। পণ্য মানে নাই ক্রয় নাই বিক্রয়। এখন তুমি নিজে একটু চিন্তা করো তো, তুমি যে বিনামূল্যে পণ্য বিতরণ করলা, তোমার কি ক্রয়কৃত পণ্য বিতরণ করলা না? এর ফলে তোমার ক্রয়কৃত পণ্য হ্রাস পাবে না বৃদ্ধি পাবে, অর্থাৎ বাড়বে না কমবে? যখন আমি পণ্য ক্রয় করছি আমরা ক্রয় হিসাবকে ডেবিট করছিলাম, কেন? ব্যয় বাড়ার জন্য। যখন আমি পণ্য ক্রয় করবো, পণ্য ক্রয় করলে ব্যয় বাড়ে মানে ডেবিট। তাহলে আমি ক্রয়কৃত পণ্য বিনামূল্যে বিতরণ করতেছি, তাহলে আমার ক্রয়কৃত পণ্য হ্রাস পাবে না? তাহলে ক্রয়কৃত পণ্য হ্রাস পাবে মানে কি ক্রয় নামক ব্যয় হ্রাস পাবে, এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডট ডট ক্রেডিট। তাহলে এখানে মূল দেখো ডেবিট ক্রেডিট কারণ কি, এখানে বিজ্ঞাপন হিসাব ডেবিট হলো ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য বা ব্যয় বাড়ার জন্য, আর ক্রয় হিসাব ক্রেডিট হলো ব্যয় হ্রাস পাওয়ার জন্য। তাহলে আমি যদি এটা হিসাব সমীকরণে কাজ করি, তাহলে এই ব্যয় বাড়ার জন্য একবার ই যোগ হবে, সরি বিয়োগ হবে, ব্যয় বাড়ার জন্য ই বিয়োগ হবে, আর ক্রয় হ্রাস পাওয়ার জন্য ই যোগ হবে। তাহলে ব্যয় বাড়লে আমার মূলধন কমে, আর ব্যয় যদি হ্রাস পায় তাহলে তার বিপরীত, তাহলে কি মূলধন বৃদ্ধি পাবে। তাহলে এখানে হিসাব সমীকরণের প্রয়োগটা কি হবে, এখানে বিজ্ঞাপন ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য একবার
মালিকের সত্ত্ব অর্থাৎ ই হ্রাস পাবে, আর ক্রয় নামক ব্যয় হ্রাস পাওয়ার জন্য তাহলে উল্টে যাবে, তাহলে মালিকের সত্ত্ব বা ই বৃদ্ধি পাবে। এই জামাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা দ্রুত জানাবা ক্লিয়ার কিনা, তোমরা দ্রুত জানাবা ক্লিয়ার কিনা, দ্রুত জানাও ক্লিয়ার কিনা, তোমরা দ্রুত একটু জানাও ক্লিয়ার কিনা, দ্রুত জানাও ক্লিয়ার কিনা। এই জামাজটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা পণ্য আছে, পণ্য মানেই ক্রয় অথবা বিক্রয়, তার মানে পণ্য থাকলেই কিন্তু তোমাকে বুঝতে হবে যেখানে ক্রয় হবে না বিক্রয় হবে। দ্রুত জানাও ক্লিয়ার কিনা। নুসরাত জি, তারপরে অভিপ্রায় ক্লিয়ার স্যার, হৃদয় ক্লিয়ার, হুম স্যার ক্লিয়ার, ধন্যবাদ। হাসিবা জি স্যার ক্লিয়ার, তিথি ক্লিয়ার, ধন্যবাদ তোমাদেরকে। এখন আমরা নেক্সট চলে আসি। আমি দ্রুত করাচ্ছি, আসলে আজকে অনেকগুলো টপিক, এই দ্রুত করাচ্ছি। 9 দেখো 9 কি বলছে, কলম, কাগজ, কার্বন, পেন্সিল, ছুরি, আলপিন, কম্পিউটার টোনার, কম্পিউটার কালি প্রভৃতি ক্রয় করা হলো। তাহলে আমি তোমাদেরকে বলছিলাম, প্রথম দিনে প্রথম লেকচারে যে পণ্য কি, আমি তোমাদের বলছিলাম যে একটি প্রতিষ্ঠান বস্তু ক্রয় করে, একটি প্রতিষ্ঠান থেকে বস্তু ক্রয় করে। এই বস্তু ক্রয় করে দুই উদ্দেশ্যে, এক বিক্রয়ের উদ্দেশ্যে, বিক্রয়ের উদ্দেশ্যে, দুই ব্যবহার। একটি প্রতিষ্ঠান দুই উদ্দেশ্যে বস্তু ক্রয় করে, বিক্রয়ের উদ্দেশ্যে। যখন বিক্রয়ের উদ্দেশ্যে বস্তু ক্রয় করে তখন হয় পণ্য। তোমাকে যদি কেউ প্রশ্ন করে পণ্য কি, তুমি বলবা একটি প্রতিষ্ঠান বিক্রয়ের উদ্দেশ্যে যাহা কিছু ক্রয় করে তাহা সব পণ্য। আমি আবারও বলতেছি, তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে বলো তো পণ্য কি, তুমি এক কথায় বলবা যে প্রতিষ্ঠান, যে ব্যবসায় প্রতিষ্ঠান বিক্রয়ের উদ্দেশ্যে যাহা কিছু ক্রয় করে তাহাই পণ্য। এখন কি ক্রয় করে করুক, সব পণ্য। আর যখন প্রতিষ্ঠান ব্যবহারের উদ্দেশ্যে বস্তু ক্রয় করে তখন সম্পদ। এখানে আবার একটু ব্যাপার আছে, যদি ব্যবহারটা স্বল্পকালীন হয় অর্থাৎ একটি হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ থাকে তখন কিন্তু সম্পদ আমি না দেখাবো না, তখন আমি ব্যয় দেখাবো। তার মানে আমি যদি কোনো বস্তু একটি হিসাবকালের অধিক সময়ে ব্যবহার উদ্দেশ্যে ক্রয় করি তখন সম্পদ। আর আমি যখন কোনো বস্তু একটি হিসাবকালের মধ্যে শেষ হয়ে যাবে এ ধরনের বস্তু ক্রয় করি তখন আবার তাকে আমি ব্যয় দেখাবো। যেমন দেখো এটা কলম, কাগজ, কার্বন, পেন্সিল, ছুরি, আলপিন, কম্পিউটার টোনার, কম্পিউটার কালি প্রভৃতি, এগুলো কিন্তু একটি হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ হিসাবকাল যদি 1 বছর হয়, কলম কিন্তু একটা কলম কিন্তু 1 বছর টিকে না, কাগজ কিন্তু টিকে না, কার্বন টিকে না, পেন্সিল টিকে না, ছুরি টিকে না, এগুলা কিন্তু টিকবে না। কারণ এগুলা আয়ুষ্কাল 1 বছরের চেয়ে কম। যেহেতু এগুলোর আয়ুষ্কাল কম তাই এইগুলাকে আমরা ব্যয় দেখাবো। এবং এইটার জন্য একটা স্পেশাল নাম আছে, বিশেষ নাম আছে, সেটা হচ্ছে মণিহারি। এটা কি মণিহারি। তাহলে এখানে আমরা কি করব, এই দ্রব্যগুলোর জন্য আমরা মণিহারি নামক ব্যয়কে ডেবিট করব, ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য। হ্যাঁ এগুলো মণিহারি। হ্যাঁ ওকে নুসরাত, এগুলো সব মণিহারি। আমি এটা তো বুঝাইলাম। তাহলে এগুলোকে আমি কি নামে দেখাবো, মণিহারি নামে। মণিহারি কার মধ্যে পড়ে, ব্যয়ের মধ্যে পড়ে। তাহলে আমি 9 জাবেদা করব, মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে সবার এটা ক্লিয়ার? কারণ তোমাদের সব জানা আছে, আমি জাস্ট রিভিশন করাচ্ছি। অর্থাৎ যেগুলো তোমাদের ভুল ভ্রান্তি ছিল বা জানতা না, এই জিনিসগুলো তোমাদের এখন কিন্তু কারেকশন হয়ে যাচ্ছে। আসলে আর কোনো প্রবলেম হচ্ছে না ইনশাআল্লাহ। এখন আমার চলে আসবো 10। এইবার দেখো আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো। তাহলে আসলে এখানে আজকে কিন্তু ডিটেল শিখার কোনো উপায় নাই, আজকে আমি দ্রুত শিখাচ্ছি। কারণ আমরা অবচয় কি এটাকে আমরা জানতে হবে। অবচয়, অবচয়, অবচয় আর অপচয়। অবচয় আর অপচয় কিন্তু এক না। দেখো অবচয় আর অপচয়, অবচয় মানে হচ্ছে ব্যবহার জনিত কারণে বা সময় অতিবাহিত হওয়ার কারণে স্থায়ী সম্পত্তির যে মূল্য হ্রাস পায়। আমার কথাটা মনোযোগ সহকারে শোনো। অবচয় অর্থাৎ স্থায়ী সম্পত্তি ব্যবহার জনিত কারণে বা সময় অতিবাহিত হওয়ার কারণে যে মূল্য হ্রাস পায় বা ক্ষয় যায় তাকে অবচয় বলে। পৃথিবীতে জমি ব্যতীত তুমি যে স্থায়ী সম্পত্তি ক্রয় করো না কেন তার নির্দিষ্ট একটা আয়ুষ্কাল আছে। সে মনে করো তুমি একটি মেশিন ক্রয় করলে 1 লক্ষ টাকায়, মেশিন ক্রয় করলে 1 লক্ষ টাকায়, ধরো এটার আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। তার মানে কি 10 বছর পর এটি শূন্য হয়ে যাবে। বিষয়টা বুঝতে চেষ্টা করো যে জমি বেঁধে তুমি যাই কিনো না কেন তার নির্দিষ্ট আয়ুষ্কাল আছে। ধরো তুমি একটি মেশিন ক্রয় করলা 1 লক্ষ টাকা, ওরা ধরে নিলে আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। তাহলে 10 বছর পর তোমার ওই মেশিনটা শূন্য হয়ে যাবে না? 10 বছর পর শূন্য হবে। শূন্য যে হচ্ছে, শূন্যটা হবে আনুপাতিক হারে। কিভাবে আনুপাতিক হারে? আমি যদি 1 লক্ষকে 10 দ্বারা ভাগ করি তাহলে প্রতি বছর কমতেছে 10,000 টাকা করে। তাহলে প্রথম বছরে ছিল 1 লাখ, 10,000 কমলো।
9,90,000, দ্বিতীয় বছর 10,000 কমলো 80,000, তৃতীয় বছর 10,000 কমলো 80, আবার 70,000। এইভাবে একটা সময় কি হবে, শূন্য হয়ে যাবে। এই যে প্রতি বছর 10,000 টাকা করে শূন্য হচ্ছে, এই 10,000 টাকা আমি কি করতেছি, আয়ের বিপক্ষে খরচ দেখাচ্ছি। এই জন্য অবশ্যই বলা হয় ব্যয় বন্টন প্রক্রিয়া। ব্যয় বন্টন প্রক্রিয়া, কারণ আমি যে 10 লক্ষ টাকায় কিনলাম, আমার তো 10 বছর পর এটি শূন্য হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, এই 10 বছরে আমাকে আনুপাতিক হারে ব্যয় দেখাতে হবে। এই যে আমি 10 বছরে আনুপাতিক হারে ব্যয় দেখাবো, এটি হচ্ছে অবশ্যই। তাহলে আমি এই জন্য সংজ্ঞায় বলি আমরা যে অবশ্যই কি, যে স্থায়ী সম্পত্তি জমি ব্যতীত ব্যবহারজনিত কারণে বা সময় অতিবাহিত হওয়ার কারণে যে মূল্য হ্রাস পায় তাকে অবচয় বলা হয়। তাকে কি বলা হয়, অবচয় বলা হয়। তাহলে অবচয় কার মধ্যে পড়ে, ব্যয়ের মধ্যে পড়ে। ব্যয় বাড়লে কি, ব্যয় বাড়লে ডেবিট, ব্যয় বাড়লে কি ডেবিট। তাই আমরা জাবেদা করব 10 অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডট ডট ডেবিট। তাহলে আমি অবশ্যই যত টাকা তত টাকা লিখবো অবশ্যই হিসাব ডেবিট। আর সনাতন নিয়মে আমরা কি করতাম জানো, আসবাবপত্র অর্থাৎ যে সম্পত্তিটা থাকতো সেটাকে ক্রেডিট করতাম, কিন্তু আধুনিক নিয়মে করা যাবে না। আধুনিক নিয়মে প্রতি বছর যে অবসরটা বের হবে, এই অবসরের টাকা একটা ফান্ড তৈরি করতে হবে। এই একটা ফান্ড তৈরি করলাম আমি, ফান্ড, ফান্ড এটার নাম দেবো পুঞ্জীবিত অবসর। অর্থাৎ পুঞ্জীবিত অবসর নামে একটা আমি ফান্ড তৈরি করলাম, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট করলাম। আর প্রতি বছর যে অবসর বের হবে আমি এটা একটা ফান্ডে জমা রাখবো, ফান্ডে জমা রাখবো। এইভাবে আয়ুষ্কাল জয় বছর, তয় বছর ওই ফান্ডে টাকা জমা হবে। তাহলে আমি যেটা উদাহরণ দিলাম, ধরো একটি মেশিন ক্রয় করছো 1 লক্ষ টাকায়, আনুমানিক আয়ুষ্কাল 10 বছর, 10 বছর পর শূন্য হয়ে যাবে। তাহলে প্রতি বছর অবশ্যই হচ্ছে কত টাকা, 10,000 টাকা। 10 বছর যখন অতিবাহিত হবে তোমার ফান্ডে কিন্তু অটোমেটিকলি 1 লক্ষ টাকা জমা হবে। আর এই 1 লক্ষ টাকা দ্বারা তুমি কি করবা, 10 বছর পর যখন ওই মেশিনটা নষ্ট হয়ে যাবে, তাহলে ওর জায়গায় তোমাকে মেশিনটা রিপ্লেস করতে হবে, অর্থাৎ প্রতিস্থাপন করতে হবে। তখন টাকা পাবা কোথায়, তোমার কি তখন টাকা আছে, টাকা নেই। তুমি তো বুদ্ধিমানের কাজ করছিলে, অবচয় যে বেরোইছিলে, তুমি যে অ্যাকাউন্টিং এর নিয়ম ফলো করো, ওই অবচয়ের টাকাটা তো ফান্ডে জমা রাখছো। যখন 10 বছর পর অকেজ হয়ে যাবে, এই ফান্ডের টাকা ব্যবহার করে তুমি পুনরায় নতুন সম্পত্তি ক্রয় করবা। আর এই ফান্ডকে বলা হয় বিপরীত সম্পদ। এই ফান্ডকে কি বলা হয়, বিপরীত সম্পদ। তাই এই ফান্ডটা ক্রেডিট প্রকাশ করে, তাই পুঞ্জীবিত অবস্থায় ক্রেডিট। আজকে ডিটেল শিখাবো না, আজকে আসলে এটার জন্য আলোচনা না, এটা কিন্তু আরো ব্যাপক আলোচনা আছে। খালি তোমাকে জাস্ট ধারণা দিলাম যে পুঞ্জীভূত অবশ্যই, আমি জাস্ট ধারণা দিলাম দ্রুত অবশ্যই হিসাব ডট ডট ক্রেডিট। তোমরা দ্রুত জানাবো আমি যতটুকু ধারণা দিলাম ততটুকু ক্লিয়ার কিনা, দ্রুত জানাও আমি যতটুকু ধারণা দিলাম ক্লিয়ার কিনা। তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা। এটা দ্রুত জানাও ক্লিয়ার কিনা, এটা দ্রুত জানাও ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও। তাহলে আসলে পুঞ্জীবিত অবস্থা হিসাব কেন ক্রেডিট হবে, কারণ এটি হচ্ছে বিপরীত সম্পদ। আর এইটার কাজ কি, ভূমিকা কি, যখন সম্পত্তিটা অকেজো হয়ে যাবে প্রতি বছর অবসরের টাকা আমি তহবিলে জমা, আসলে এটা একটা তহবিল ফান্ড জমা রাখতেছি। এই তহবিলের টাকাটা আমি একত্রে করে আমি কি করব, ওই সম্পত্তির প্রতিস্থাপন করব। তাহলে অবচয় হিসাব ডেবিট ব্যয় বাড়ার জন্য, আর পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট আমার বিপরীত সম্পদ বৃদ্ধি করার জন্য। তাহলে পুঞ্জীবিত অবচয় হিসাব কি, বিপরীত সম্পদ। পুঞ্জীবিত অবচয় হিসাব কি, বিপরীত সম্পদ। অবচয় হিসাব কি, ব্যয়, ব্যয় বৃদ্ধি হলো ক্রেডিট, আর বিপরীত সম্পদ বৃদ্ধি হলো ক্রেডিট। মূল বিষয়টা হচ্ছে এটি। তাহলে আমাদের এটি ক্লিয়ার। এখন আমরা চলে আসবো 11 দেখো, মেশিনের মেরামত খরচ পরিশোধ করা হলো 2,000 টাকা। মেরামত খরচ এটা কিন্তু মুনাফাজিত ব্যয়। মেরামত খরচটা কি, ধরো তুমি একটা মেশিন ইউজ করতেছো, মেশিন ইউজ করতে করতে তোমার নষ্ট হয়ে গেছে, এখন ঠিক করতে হবে। এই যে আমি ঠিক করতেছি মানে কিন্তু আমাদের আয়ুষ্কাল বৃদ্ধি পাচ্ছে না, জাস্ট উপযোগিতা ব্রেক হয়ে গেছিল, আমরা ওটাকে মেরামত করে আবার উপযোগিতা বৃদ্ধি করলাম। বৃদ্ধি করলাম মানে কি, আমার আয়ুষ্কাল কিন্তু ঠিক থাকবে, আবার আমার মেশিনটা চালু হলো। মূল বিষয়টা এটি। তাহলে এটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তার মানে যখন কোনো স্থায়ী সম্পত্তির মেরামত খরচ হবে তখন হবে মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু যদি পুরাতন স্থায়ী সম্পত্তির মেরামত খরচ হয় তাহলে হবে মূলধন জাতীয় ব্যয়। এখানে অনেক কিছু বিষয় আছে, আসলে জাবেদাতে এত ডিটেল ব্যাখ্যা করতে গেলে আমি আজকে শেষ করতে পারবো না। মানে মূল বিষয়গুলো আমি ধরে ধরে জাবেদাগুলো করাচ্ছি। যখন দেখবা স্থায়ী সম্পত্তির মেরামত খরচ হলে পুরাতন স্থায়ী সম্পত্তি ব্যতীত, এটি মুনাফা জাতীয় ব্যয়, অর্থাৎ সাধারণ ব্যয়। ব্যয় বাড়লে ডেবিট। তাই 11 আমি জাবেদা করবো মেরামত খরচ হিসাব ডেবিট, মেরামত খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি দ্রুত করতেছি, তোমরা বুঝে নিও, একটু লেখাটা খারাপ হলেও সমস্যা নাই।
নগদান হিসাব ক্রেডিট, মেরামত খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমাদের 11 ডান। এবার 12 আসো, ব্যাংক কর্তৃক চার্জকৃত, দেখো এটা হচ্ছে ধার্যকৃত হইতে হবে, চার্জকৃত তুমি বুঝিনি, এটা ধার্যকৃত হবে, আমি ঠিক না করবো না, কিবোর্ডে গেলে সময় যাবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ও কমিশন 1000 টাকা। দেখো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ এটি আসলে কি? আমরা সবাই জানি যে একটি কারবারের টাকা ক্যাশ বাক্সে থাকে এবং ব্যাংকে থাকে। ব্যাংকে কেন আমরা টাকা রাখি? সেফটির কারণে। কারণ ক্যাশ বাক্সে যদি টাকা রাখি, প্রতিদিন যে টাকাগুলো ক্যাশ বাক্সে থাকে দিন শেষে আমরা ব্যাংকে রাখি। ব্যাংকে রাখলে আমার টাকাটা সেফটি থাকে। ব্যাংকে আমার কারেন্ট অ্যাকাউন্ট খুলে টাকা রাখি, তাহলে ব্যাংকে আমার টাকাটা কি করে? সেফটি দেয়। যেহেতু ব্যাংক আমার হয়ে টাকাটা সেফটি দিচ্ছে বা ব্যাংক আমার হয়ে বিভিন্ন কাজ সম্পূর্ণ করতেছে, তাই দিন শেষে বা হিসাবকাল শেষে ব্যাংক কি আমার উপর চার্জ করবে না বা চার্জ নিবে না? এটি আসলে ব্যাংক চার্জ। তাহলে ব্যাংক চার্জ হচ্ছে ব্যাংক সেবা দেওয়ার বিনিময়ে আমার কাছে যে চার্জ করতেছে বা ডিমান্ড করতেছে বা দাবি করতেছে যে আপনি এত টাকা চার্জ বাবদ দিতে হবে, এটি হচ্ছে ব্যাংক চার্জ। তাহলে ব্যাংক চার্জ কি? তোমার হচ্ছে ব্যয়। কারণ আমি ব্যাংক চার্জ কেন দিচ্ছি বা কেন ব্যাংক ডিমান্ড করতেছে, দাবি করতেছে? কারণ ব্যাংক আমাকে সেবা দিছে, মানে আমি সেবা ক্রয় করছি বা গ্রহণ করছি, তাই ব্যাংক চার্জ হচ্ছে আমার ব্যয়। ব্যয় বাড়লে ডেবিট। তাহলে আমি 12 দাবিটা করবো ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক চার্জ হিসাব। এখন ব্যাংকের যে লেনদেন গুলো আছে, ব্যাংকের লেনদেন গুলো কখনো নগদে হবে না। যেহেতু আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ব্যাংক চার্জ যে 1000 টাকা দাবি করলো বা ডিমান্ড করলো, ব্যাংক কি করবে? আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। আমাকে যা জানাইলো বা আমি যখন ব্যাংক স্টেটমেন্ট গ্রহণ করলাম, আমি দেখলাম যে ব্যাংক আমার কাছ থেকে 1000 টাকা ব্যাংক চার্জ কেটে নিছে, মানে আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। তাহলে আমার যদি অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, তাহলে আমার অ্যাকাউন্টে টাকা বাড়বে না কমবে? কমবে। তাহলে আমার অ্যাকাউন্টে টাকা বাড়লে ব্যাংক ডেবিট, আমার অ্যাকাউন্টে টাকা কমলে ব্যাংক ক্রেডিট। খুব ইজি বিষয়। তুমি যদি সবসময় কিন্তু বি পজিটিভ, অর্থাৎ আমি সবসময় সহজ চিন্তা করবো। যখনই কঠিনে যাবো তখনই কিন্তু আমার মাথা এলোমেলো হয়ে যাবে। হিসাব বিজ্ঞান কিন্তু এই জন্য একটু ঝামেলা। যখন আমি ডিপলি চিন্তা করব, আমার মাথা কিন্তু ঘুরবে, আমি কিন্তু সহজে অনুধাবন করতে পারবো না। ওই জন্য আমার সবসময় বি পজিটিভ, আমি সহজভাবে চিন্তা করব। তাহলে ব্যাংক সংক্রান্ত যদি কোনো লেনদেন সংঘটিত হয়, মানে ব্যাংক টাকা কেটে নেবে বা ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকা জমা করবে। তাহলে এখানে ব্যাংক আমার কি করবে? কেটে নেবে। তাহলে ব্যাংকে আমার টাকা হ্রাস পাবে, ওই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। তো তোমরা দ্রুত জানাবা এটি ক্লিয়ার কিনা, দ্রুত জানাও। ব্যাংক হিসাব ডট ডট ক্রেডিট, এটি ক্লিয়ার কিনা দ্রুত জানাও। সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা। হ্যাঁ, কমিশন হিসাব ডেবিট। হ্যাঁ, ওকে। সৃজনশীল প্রশ্ন লাইভে দিলে ভালো হবে মনে করি। হ্যাঁ মোহাম্মদ আফসার, আমরা সৃজনশীল করি। আসলে আমরা যেহেতু জাবেদা অনেকগুলো বেসিক, এই জন্য আমরা 2 দিন জাবেদা ক্লাস করতেছি। আমরা আগামী দিন আবার সৃজনশীলে চলে যাব। আমরা এর আগে কিন্তু সৃজনশীল করছি, অলরেডি 3টা ক্লাস সৃজনশীল হয়েছে। আমি এখানে জাবেদাগুলো কেন করাচ্ছি? আসলে জাবেদাটা হচ্ছে বেসিক। আমি বেসিক না জানলে আমি জাবেদা সংক্রান্ত বেসিক গুলো করতে পারবো না। এখানে একজন বলছে নুরশাদ কমিশন ডেবিট না স্যার, কমিশনে ডেবিট। তুমি ব্যাংক চার্জ থাকলে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক কমিশন হলে ব্যাংক কমিশন হিসাব ডেবিট। দ্রুত জানাও তোমরা ক্লিয়ার কিনা। আর রিয়া বলছো স্যার পুঞ্জীবিত কেন? পুঞ্জীবিত হচ্ছে আধুনিক নিয়মে। তোমাকে বললাম আমি যে প্রতি বছর যত টাকা অবচয় বের হবে, এই অবচয় টাকাটা আমরা পুঞ্জীবিত নামক, তোমার পুঞ্জীবিত অবচয় নামক তহবিলে জমা রাখবো। কেন জমা রাখবো জানো? কারণ যখন আয়ুষ্কাল শেষ হবে, আয়ুষ্কাল শেষ হলে ওই সম্পত্তিটা আমাকে তো প্রতিস্থাপন করতে হবে, অর্থাৎ পুনরায় ক্রয় করতে হবে। টাকা পাবো ওই আমি। এই যে প্রতি বছর আমি অবস্থায় কাটতেছি, এই অবস্থায় টাকা কিন্তু কাউকে দিতে হয় না। অবস্থায় হচ্ছে অনগদ লেনদেন। অবস্থায় কি? অনগদ লেনদেন। মানে এই অবস্থায় টাকা আমি কোথায় রাখবো? আমি সরিয়ে রাখবো। কি নামে সরিয়ে রাখবো? পুঞ্জীবিত অবস্থায় নামে। পুঞ্জীবিত অবস্থায় তাহলে কি? তহবিল। আসলে বিপরীত সম্পদ। আসলে তহবিল বাস্তবে কি? বিপরীত সম্পদ। আর বিপরীত সম্পদ ক্রেডিট যে প্রকাশ করে। কেন? সম্পদ যেহেতু ডেবিট, তাহলে বিপরীত সম্পদ কি? ক্রেডিট। এই জন্য পুঞ্জীবিত অবস্থায় ক্রেডিট হয়। তাহলে তোমরা দ্রুত জানাবা ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা। সবাই একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা। আর একটু তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে দাও যে আজকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, যারা দেখবে দেখলে উপকৃত হবে। কারণ আজকের ক্লাসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসলে তোমাদের অনেক অজানা জিনিস ক্লিয়ার হয়ে যাবে, আমি এতটুকুই বলবো। কারণ আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। আমি বারবার বলতেছি আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। আসলে আমরা অনেকে জানি কিন্তু আসলে ক্লিয়ারলি জানি না। আজকে আমরা ক্লিয়ারলি সব শিখতেছি ইনশাআল্লাহ। এখন 13, এবার 13 ঋণের সুদ প্রদান করা হলো 5000 টাকা। ঋণের সুদ প্রদান করা হলো। আগে আমাকে বুঝতে হবে ঋণ কি, তারপরে আমাদের ঋণের সুদ। তাহলে আমরা সবাই জানি যে আমরা যখন লাভের উপর টাকা নেই, আমরা যখন লাভের উপর টাকা নেই, তোমার ব্যবসায়ের প্রয়োজনে অনেক সময় কিন্তু নগদ অর্থের প্রয়োজন হয়। এই নগদ অর্থ মালিক ব্যক্তিগত তহবিল থেকে সংগ্রহ করে। আর যদি ব্যক্তিগত তহবিল থেকে ব্যর্থ হয়, তখন বন্ধুর কাছ থেকে লাভের উপর টাকা নেয়, ব্যাংকের কাছ থেকে লাভের উপর টাকা নেয়।
যখন প্রতিষ্ঠান কারো কাছ থেকে লাভের উপর টাকা নেবে তখন তাকে বলা হবে ঋণ, তখন তাকে বলা হবে কি ঋণ। তুমি যদি ঋণ নেও তাহলে তোমাকে লাভ দিতে হবে, তার মানে ব্যয়। আর তুমি যদি লাভের উপর টাকা দাও তখন তুমি লাভ পাবা, মানে আয়। তার মানে লাভ দিলে ব্যয়, লাভ মানে আবার আকাশ থেকে লাভ না, গাছ থেকে লাভ না, এই লাভ মানে কি বাড়তি টাকা প্রদান করা, বাড়তি টাকা প্রদান করা। ঋণ মানে কি লাভের উপর টাকা নেওয়া। তাহলে আমি লাভের উপর টাকা নিয়ে সুদ বাবদ প্রদান করছি কত 5,000 টাকা, তাই ঋণের সুদ আমার ব্যয়। তাহলে জাবেদা হবে 13, ঋণের সুদ হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। ঋণের সুদ হিসাব ডট ডট ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডট ডট ক্রেডিট। এটি নিয়ে আর কোনো সমস্যা নেই, এটি নিয়ে কোনো সমস্যা নেই। এখন আছে 14, ব্যাংক জমাতিরিক্তের সুদ ধার্য 700 টাকা। এই ব্যাংক জমাতিরিক্ত আবার কি? ব্যাংক জমাতিরিক্ত বলতে আমি তোমাদের একটু আগে বললাম যে আমরা টাকা দুই জায়গায় রাখি, আমার ক্যাশ বাক্সে এবং ব্যাংক অ্যাকাউন্টে। আর ব্যাংক অ্যাকাউন্টে আমি টাকা রাখি, এটি কারেন্ট অ্যাকাউন্ট। যখন ব্যবসায়ী কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে, ব্যবসায়ীরা কারেন্ট অ্যাকাউন্ট খুলে। কারেন্ট অ্যাকাউন্ট কেন খুলে জানো? কারণ কারেন্ট অ্যাকাউন্ট খুললে ব্যাংক জমাতিরিক্ত ঋণের সুবিধা পাওয়া যায়। এটা কেমন? ধরো আমার ব্যাংকে টাকা আছে 20,000, ব্যাংক আমার হয়ে মাস শেষে কাস্টমারকে বা বিভিন্ন ব্যক্তিকে পরিশোধ করলো 30,000। তাহলে আমার ব্যাংকে টাকা ছিল কত 20,000, ব্যাংক আমার হয়ে পরিশোধ করছে কত 30,000। তাহলে আমার হয়ে ব্যাংক কত টাকা বেশি পরিশোধ করছে 10,000। এই যে আমার হয়ে ব্যাংক 10,000 টাকা বেশি পরিশোধ করলো, এটাই হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। অর্থাৎ ব্যাংকে যা জমা আছে তার চেয়ে অতিরিক্ত ব্যাংক আমার কাছে পাবে। তাহলে আমার ব্যাংকে জমা ছিল কত 20,000, ব্যাংক আমার হয়ে পরিশোধ করছে কত 30,000, তাহলে ব্যাংক আমার কাছে পাবে কত 10,000। এই যে 10,000 পাবে, এটি হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। তাহলে ব্যাংক যে আমার কাছে টাকা পাবে, তাহলে ওই টাকার উপর ব্যাংক কি ধরবে? নির্দিষ্ট দিন শেষে সুদ ধরবে। তার মানে মূল বিষয়টা হচ্ছে আমি যে টাকাটা ঋণী আছি, অর্থাৎ যে টাকাটা আমার দায়, যেমন ঋণ আমার দায়, কারবার ঋণী আছে, ব্যাংক জমাতিরিক্ত কারবার ঋণী আছে। তার মানে যে টাকাটা দায়, দায়ের ক্ষেত্রে যদি সুদ ধরা হয় তাহলে সুদটা ব্যয়। আর যে টাকাটা সম্পদ, তার উপর যদি সুদ ধরা হয় এটি আমার হচ্ছে আয়। তাহলে ব্যাংক জমাতিরিক্তের সুদ কি? এটি ব্যাংক জমাতিরিক্ত কি? এটি দায়। দায়ের উপর যে সুদ দেওয়া হবে এটি ব্যয়। এই জন্য আমার জাবেদা হবে ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কেন ব্যাংক হিসাব ক্রেডিট? কারণ আমি কি বললাম তোমাকে যে ব্যাংক সংক্রান্ত লেনদেন নগদে হবে না, আমার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। আমি জাবেদারে লিখলাম না, আমি মুখে মুখে বলতেছি। এটা জাবেদা কি হবে 14, ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাব ডেবিট, ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য। আর ব্যাংক হিসাব ক্রেডিট তোমার হচ্ছে কারবারে ব্যাংকের সম্পদ হ্রাস পাওয়ার জন্য, কারবারের ব্যাংকের সম্পদ হ্রাস পাওয়ার জন্য। তোমরা দ্রুত জানাবা তোমাদের ক্লিয়ার কিনা। দেখো এখন মাত্র 13 জন তোমরা ক্লাস করতেছো, তোমাদের কি ক্লাসটি ভালো লাগতেছে না একটু তোমরা জানাবা। এত সংখ্যা নেমে আসলে আসলে ক্লাস করাতে কিন্তু মন চায় না। আমি তোমাদের জন্য যে এত কষ্ট করতেছি, এত নগণ্য স্টুডেন্ট ক্লাস করতে থাকো 16 জন। আসলে তোমরা কিন্তু আমার পেজে অনেকজন এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের সামনে কিন্তু পরীক্ষা। দেখো তোমাদের গুরুত্বটা কোথায়। আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস। আসলে যারা যারা এসএসসি এক্সামিনে এখানে আসো সবাই কিন্তু ক্লাসটা করা উচিত, কারণ তোমাদের তো 3টি বিষয়ের উপরেই পরীক্ষা হবে। হিসাব বিজ্ঞান, তোমার হচ্ছে অর্থায়ন অর্থাৎ ফিনান্স, আর হচ্ছে ব্যবসায় উদ্যোগ। হিসাব বিজ্ঞানটা আসলে আমাদের খুব গুরুত্ব দেওয়া দরকার, কারণ এটি আবার ইন্টারমিডিয়েটে গিয়ে তোমরা 100% পাবা। আমরা যদি বেসিক গুলো বুঝে না যাই, আবার এসএসসি লেভেলে গিয়ে আমাদের বুঝতে সমস্যা হবে। তাহলে এটি ক্লিয়ার কিনা তোমরা দ্রুত জানাবা। তোমরা দ্রুত জানাও এটি ক্লিয়ার কিনা, তোমরা দ্রুত জানাও এটি ক্লিয়ার কিনা। সবাই দ্রুত জানাও, সবাই দ্রুত জানাও যে এটি ক্লিয়ার কিনা। তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা। আর তোমরা ক্লাসটি বারবার বলতেছিলাম শেয়ার করো, আসলে মাত্র আজকে 3টি শেয়ার হয়ে গেছে, মাত্র 3টি শেয়ার হয়েছে। এটি খুবই দুঃখজনক ঘটনা যে মাত্র 3টি শেয়ার হয়েছে, খুব দুঃখজনক ঘটনা কিন্তু এটি যে মাত্র 3টি শেয়ার হয়েছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে স্যার, ধন্যবাদ তোমাকে। আসলে খুব মজা করে আমরা ক্লাস করব, আমরা ফিল করব, আমরা মুখস্থ করব না, আমরা অনুভব করব। তাহলে আমাদের 14 ক্লিয়ার। এবার 15 আরো ইম্পর্টেন্ট। দেখো 15 কি বলছে? অনাদি পাওনা ধার্য করা হলো 2000 টাকা, অনাদি পাওনা অবলোকন করো 2000 টাকা। এটি কি আগে আমাকে জানতে হবে, আগে আমাকে সংজ্ঞা জানতে হবে। অনাদি পাওনা কি? অনাদি পাওনা কি? অনাদি পাওনা, অনাদায়ী পাওনা এই জিনিসটা কি? অনাদায়ী পাওনা মানে আমাদের যে দেনাদার আছে, অর্থাৎ বাকিতে বিক্রয়ের ফলে আমার দেনাদারের সৃষ্টি হয়। ধরো আমরা মানুষের কাছে 20,000 টাকা পাবো, আমরা মানুষের কাছে 20,000 টাকা পাবো। বুঝার চেষ্টা করো, এই 20,000 বলতে দেনাদার। দেনাদার মানে কি? বাকিতে বিক্রয়ের ফলে এই দেনাদারের সৃষ্টি হয়। আমরা মানুষের কাছে বাকিতে বিক্রি করছি 20,000, মানে আমি মানুষের কাছে 20,000 টাকা পাবো। এখন সে আমাকে 15,000 টাকা দিয়েছে। দেখো
আমাকে 15,000 টাকা সে দিয়ে দিছে, এখনো 5,000 টাকা সে আমাকে দেয়নি। এই 5,000 টাকা এখনো আমি তার কাছ থেকে পাই নাই। এখন যেহেতু আমি 5,000 টাকা পাই নাই, তাকে আমি কয়েকবার টাকাটা দাবি করছি, চূড়ান্ত চেষ্টা করছি টাকাটা আদায়ের জন্য। এখন চূড়ান্ত চেষ্টা করার পরও আমি ফেইলিয়ার হয়ে গেছি, অর্থাৎ ব্যর্থ হয়ে গেছি। তার মানে দেনাদারের কাছ থেকে চূড়ান্ত নিষ্পত্তির চূড়ান্ত চেষ্টার পরও যে টাকাটা আদায় করা সম্ভব না, তাকে বলা হয় অনাদায়ী পাওনা। পাওনা মানে আমি পাবো, অনাদায়ী মানে যা আদায়যোগ্য নয়। তাহলে মূল বিষয়টা কি, আমরা যে বাকিতে বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি করি বা দেনাদারের সৃষ্টি হয়, দেনাদারের নিকট হতে চূড়ান্ত নিষ্পত্তির পরেও যে টাকাটা আদায় করা সম্ভব না, তাকে বলা হয় অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা মানে কি, দেনাদারের কাছ থেকে চূড়ান্ত চেষ্টার ফলেও যে টাকাটা আর পাওয়া যাবে না। এই যে আমি 20,000 টাকার মধ্যে 15,000 টাকা পাইলাম আর 5,000 টাকা পাবো না, এই 5,000 টাকা আমার ক্ষতি না, লস না? হিসাব বিজ্ঞানে ক্ষতি বা লোকসান মানেই তো ব্যয়, আর ব্যয় মানেই তো ব্যয় বাড়লেই ডেবিট। তাহলে এখানে অনাদায়ী পাওনা ধার্য যে করা হলো বা অবলোকন করতে বলছে, তাহলে অনাদায়ী পাওনা আমার এখানে কি, ব্যয়। ব্যয় বাড়লে কি হয়, ব্যয় বাড়লে ডেবিট হয়, ব্যয় বাড়লে কি হয়, ডেবিট হয়। তাই এখানে দাবিদা করবো অনাদায়ী পাওনা হিসাব ডেবিট। আগে দাবিদা করবো কি, আমরা 15 দাবিদা করবো অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা হিসাব ডট ডট ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট। এখন আমি যে 5,000 টাকা বা 2,000 টাকা পাবো না, কার কাছ থেকে পাবো না, দেনাদারের কাছ থেকে। এর ফলে দেনাদার নামক সম্পদ হ্রাস পাবে। অনাদায়ী পাওনা ডেবিট ব্যয় বাড়ার জন্য কার কাছ থেকে আমি টাকা পাবো না, দেনাদার নামক সম্পদের কাছ থেকে। এর ফলে দেনাদার নামক সম্পদ কি হবে, হ্রাস পাবে। তাই দেনাদার হিসাব ক্রেডিট। তাই যদি সংজ্ঞা না জানি কেন দেনাদার আসলো, আমার কিন্তু বুঝতে কষ্ট হবে। এই সংজ্ঞাটা আমাকে জানতে হবে যে অনাদায়ী পাওনার সংজ্ঞা কি, দেনাদারের নিকট হতে চূড়ান্ত চেষ্টার ফলে যে টাকাটা আদায় করা সম্ভব না, তাকেই আমরা বলি অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনার ফলে কি হয়, দেনাদার নামক সম্পদ হ্রাস পায়, দেনাদার নামক সম্পদ হ্রাস পায়, আর অনাদায়ী পাওনা নামক ব্যয় বৃদ্ধি পায়। আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তোমরা দ্রুত জানাও বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে কিনা, ক্লিয়ার কিনা, দ্রুত জানাও ক্লিয়ার কিনা। কারণ আমরা দ্রুত পড়তেছি, এই জিনিসগুলো আমরা সময় নিচ্ছি না। তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও। এখন আমরা চলে যাব নেক্সট। এখন আসলে 16, এবার 16টা আরো ইম্পর্টেন্ট। ভাড়া বাবদ মালিককে পণ্য দ্রব্য সরবরাহ করা হলো। তাহলে ভাড়া বাবদ, তাহলে আমি সেবা নিছি রুমের, তার মানে ভাড়া দিতে হবে 5,000। তাহলে আমরা জানি ভাড়া ব্যয়ের মধ্যে পড়ে। যখন আমি সেবা নিব, সেবা মানে নিছি মানে ব্যয়, তাহলে আমি 16 যখন দাবিদা করবো, আমি লিখবো ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ডট ডট ডেবিট, ভাড়া হিসাব ডট ডট ডেবিট। আর ভাড়া বাবদ কি প্রদান করছি আমি, পণ্য। পণ্য মানেই কি, ক্রয় বা বিক্রয়। ভাড়া বাবদ যখন আমি পণ্য বিতরণ করবো, মানে ক্রয় কি, তো তার মানে ক্রয় হিসাব ক্রেডিট। না বুঝার কিছুই নেই, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ভাড়া হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, ক্লিয়ার। তাহলে আমি যখনই পণ্য দিব, তার মানে ক্রয় বা বিক্রয়কে আমাকে ডেবিট ক্রেডিট করতে হবে। যেহেতু আমি পণ্য দিছি, কোনো কিছু বলা নাই যে বিক্রয় মূল্যে পণ্য দিছি কিনা, তাই আমাকে লিখতে হবে ক্রয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, যদি বিক্রয় মূল্যে পণ্য দিতাম তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট, আর যখন বিক্রয় মূল্য লেখা থাকবে না তখন ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ক্লিয়ার। এখন আসলে 17, চুক্তি মোতাবেক 3 মাসের ভাড়া 9,000 টাকা অগ্রিম প্রদান করা হলো। এখন আমি তোমাদেরকে বলছি যে আমার যখন সেবা গ্রহণ করা শেষ হবে, সেবা গ্রহণ করা সম্পূর্ণ হবে, তখন আমার ব্যয় হবে। তার মানে ব্যয়টা হয় কিভাবে, ধরে একজন কর্মচারী জানুয়ারি 1 তারিখে জয়েন করলো, জানুয়ারি 1 তারিখে জয়েন করে জানুয়ারি 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত তোমার প্রতিষ্ঠানে সে চাকরি করলো, অর্থাৎ সেবা তোমাকে দিল। এখন জানুয়ারি 1 তারিখে তুমি কি করবা, তাকে জানুয়ারি মাসের বেতন প্রদান করবা। তার মানে এখানে মূল থিমটা কি বা মূল বিষয়বস্তুটা কি, যে ব্যয় কেন হচ্ছে, সেবা গ্রহণ করা সম্পূর্ণ হলে। মানে আগে আমার সেবা নেওয়া শেষ হবে, তারপরে ব্যয় হবে, এটা হচ্ছে ব্যয়। এখন আসো এখানে কি বলতেছে, এটা আমি এটা দিয়ে বুঝাই। ধরে একজন কর্মচারী জানুয়ারি 1 তারিখে জয়েন হলো, জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে তুমি তাকে 3 মাসের বেতন অগ্রিম দিয়ে দিলে। তুমি কিন্তু দিতে পারো, কারণ অনেক মাল্টিনেশনাল কোম্পানিতে, অর্থাৎ যারা কোম্পানি জব করে, কোম্পানি চাকরি নেওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানি কি করে জানো, তাকে অগ্রিম বেতন দিয়ে দেয়। এটা কোম্পানির একটা পলিসি, কোম্পানিকে সন্তুষ্ট রাখার জন্য বা কোম্পানিকে প্রশংসা প্রদান করার জন্য, যাতে কর্মচারীকে প্রশংসা প্রদান করার জন্য বা সন্তুষ্টি অর্জন করার জন্য, যাতে সে আকৃষ্ট হয়ে বা ব্যবহারে আকৃষ্ট হয়ে সে ভালো সার্ভিস প্রদান করে। ঠিক তেমনি ভাবে তুমি কি করছো, তোমার বাড়ির মালিককে তুমি 3 মাসের
ভাড়া অগ্রিম প্রদান করছো। তুমি যে 3 মাসের ভাড়া অগ্রিম প্রদান করলা মানে কি তুমি এখনো সেবা নেওনি, তুমি টাকা দিয়ে দিছো। তো সেবা নেওনি টাকা দিছো মানে কি সেবা নেওয়ার উদ্দেশ্যে টাকা দিছো। তো সেবা নেওয়ার যে উদ্দেশ্যে টাকা দিলা তুমি কি সেবা নিছো? সেবা নেও নেই। তো তুমি 3 মাসের সেবা তার কাছে পাবা না। তো তুমি যদি কারো কাছে কোনো কিছু পাও মানে সম্পদ। আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করো। সম্পদ মানে গচ্ছিত। তোমার কাছে গচ্ছিত থাকলে সম্পদ, তোমার কোনো কিছু যদি মানুষের কাছে গচ্ছিত থাকে সম্পদ। তাহলে তুমি যে 3 মাসের ভাড়া দিলা তাহলে তুমি কি মানুষের সেবা পাবা না? কোনো কিছু পেলেই সেটা টাকা হোক আর সেবা হোক তাহলে সম্পদ। তাহলে আমি যখন কখনো ব্যয় যদি অগ্রিম পরিশোধ করি, কোনো ব্যয় যদি অগ্রিম পরিশোধ করি তার মানে এটি সম্পদ। কেন সম্পদ? কারণ আমি সেবা পাবো, সেবা আমি এখনো গ্রহণ করিনি। তাহলে আমরা কি জানি সম্পদ বাড়লে ডেবিট। তাই আমি সূত্র জাবেদা করব অগ্রিম ভাড়া। এই দেখো অগ্রিম লিখলাম। যখন আমি ব্যয় অগ্রিম লিখবো মানে সম্পদ। অগ্রিম ভাড়া ডট ডট ডেবিট নগদান হিসাব ক্রেডিট। মূল বিষয়টা এটা। তাহলে মূল বিষয়টা কি যে আমি যখন ব্যয়ের টাকা আগাম পরিশোধ করবো, ব্যয়ের টাকা আগাম পরিশোধ মানে কি আমি এখন সেবা গ্রহণ করিনি, সেবা গ্রহণ করার শর্তে আমি আগাম টাকা দিলাম। যেহেতু আমি আগাম টাকা দিচ্ছি সেবা গ্রহণ করিনি তাই আমার সম্পদ। তাহলে আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট। যখন আমি ব্যয়ের সাথে অগ্রিম কথা লিখবো তখন সম্পদ হয়ে যাবে। সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। ওই জন্য অগ্রিম ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই তোমরা দ্রুত জানাবে এটি তোমাদের ক্লিয়ার কিনা। দ্রুত জানাও ক্লিয়ার কিনা। দ্রুত সবাই জানাও ক্লিয়ার কিনা। সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা। সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা। সবাই দ্রুত জানাও। সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা। সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা। সবাই একটু দ্রুত জানাবা ক্লিয়ার কিনা। হ্যাঁ আফসার বলছো তোমার অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ তাহলে আমি ব্যাখ্যা দিয়ে দিলাম অগ্রিম ভাড়া কেন ডেবিট, সম্পদ বাড়ার জন্য ডেবিট। অগ্রিম ভাড়া কেন ডেবিট, সম্পদ বাড়ার জন্য ডেবিট। রিয়া বলছে আপনার ক্লাস আমার খুব ভালো লাগে, না বুঝলেও বারবার বুঝিয়ে দেন। ধন্যবাদ তোমাকে রিয়া সুন্দর একটি কমেন্ট করার জন্য। তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে এখানে অগ্রিম ভাড়া কেন আমি ডেবিট করলাম, সম্পদ বাড়ার জন্য। সম্পদ বাড়ার জন্য। তোমরা একটু দ্রুত জানাও তোমাদের ক্লিয়ার কিনা। একটু তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা। তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা। ওকে ক্লিয়ার। ওকে তোমরা দ্রুত জানাবা ক্লিয়ার কিনা। ওকে ধন্যবাদ। তাহলে আমরা চলে যাব নেক্সট। কর্মচারীদের বেতন বকেয়া আছে 20,000 টাকা। এবার দেখো 18 কর্মচারীদের বেতন বকেয়া আছে। তাহলে আমি তোমাকে এখনই বললাম সেবা গ্রহণ করলে ব্যয় হয়, আর সেবা গ্রহণ না করে আমি যদি অগ্রিম টাকা পরিশোধ করি তখন সম্পদ। যখন আমি সেবা নেওয়া শেষ হবে, সেবা নেওয়া সম্পূর্ণ হয়েছে মানে ব্যয়, আর আমি সেবা নেইনি টাকা দিচ্ছি মানে সম্পদ। এখানে বিষয়টা কিছু দেখো তো, কর্মচারীদের বেতন বকেয়া 20,000 টাকা। কর্মচারীদের বেতন বকেয়া তাহলে তুমি কিন্তু কর্মচারীর কাছে সেবা নিছো, সেবা নিয়ে মাস শেষ হইলো, এখন তুমি কর্মচারীকে বেতন দিতে পারো নাই মানে বকেয়া আছে। তার মানে এখানে কি মূলত প্রথমে ব্যয় হয়েছে, কারণ যেহেতু আমি কর্মচারীর বেতন বকেয়া দেখতেছি মানে কি বেতন কেন বকেয়া হয়, সেবা নেওয়ার কারণে। সেবা নিছি টাকা দেয়নি মানে বকেয়া আছে। তাহলে আমার যাবে হবে 18 বেতন হিসাব ডেবিট। বেতন হিসাব ডট ডট ডেবিট। তাহলে বেতন হিসাব ডেবিট কেন হলো, ব্যয় বাড়ার জন্য। কারণ বেতনের টাকা কি দিছি আমি, দেই নাই। তাহলে যেহেতু দেই নাই কর্মচারী বেতন পাবে, তাহলে দায়ের সৃষ্টি হবে। এই দায়টাকে আমি কি নামে লিখবো, বকেয়া বেতন নামে। বকেয়া বেতন হিসাব ডট ডট ক্রেডিট। মূল বিষয়টা বোঝার চেষ্টা করো। তাহলে এখানে বেতন হিসাব ডেবিট করলাম কেন, ব্যয় বাড়ার কারণে। আর এখানে বকেয়া বেতন ক্রেডিট করলাম কেন, কারণ আমি ঋণী আছি, আমার প্রতিষ্ঠান ঋণী আছে, কারণ কর্মচারীকে বেতন দিতে পারেনি। তাহলে দায় সৃষ্টি হয়েছে। তাহলে আমি যখনই কোনো ব্যয়ের সামনে বকেয়া কথা লাগবো তখন এটা হয়ে যাবে দায়, আর যখন আমি অগ্রিম লিখবো তখন এটা হয়ে যাবে সম্পদ। তাহলে অগ্রিম ব্যয় সম্পদ, বকেয়া ব্যয় দায়। এটি না বোঝার কিছু নেই, এটা খুবই সহজ। ওকে তাহলে এখন আমার আসো তোমার আয় ব্যয় সংক্রান্ত টপিক শেষ। এখন আমরা চলে আয় সংক্রান্ত টপিক। তাহলে আমি কি বললাম, সেবা গ্রহণ করলে বা সেবা নেওয়া সম্পূর্ণ হলে ব্যয় হয়, ঠিক তেমনি ভাবে সেবা প্রদান করলে আয় হয়। যখন আমি সেবা দিব বা সেবা আমার দেওয়া শেষ হবে বা সম্পূর্ণ হবে তখন আমার আয় হবে। তাহলে এখন আয় সংক্রান্ত আমরা লেনদেন গুলো আসতেছি। তাহলে একে বলছে কমিশন পাওয়া গেল। তাহলে কমিশন কেন পাইছি, আমি কোনো কাজ করছি তাই কমিশন পাইছি। তাহলে আমি পাইছি তার মানে নগদ টাকা আসলে ডেবিট, নগদ টাকা চলে গেলে ক্রেডিট। যেহেতু আমি কমিশন পাইছি তাই হচ্ছে আমার
নগদান হিসাব ডেবিট। যেহেতু আমি কমিশন পাইছি তাই আমার নগদান হিসাব ডেবিট। এখানে কিন্তু আরেকটা বিষয় আছে খুব সহজ, যখন পাওয়া গেল মানে নগদান ডেবিট, যখন প্রদান করা হলো নগদান ক্রেডিট, এই জিনিসটা যদি আমি ঠিক করি তাহলে আমাদের জাবেদা কিন্তু অর্ধেক সঠিক হয়ে গেল। তাহলে আমি কি পাইছি, তাহলে নগদান ডেবিট। তাহলে আমার আয় সরান্ত জাবেদা আমি কি লিখবো, প্রথমে নগদান হিসাব ডেবিট, আমি একের জাবেদা করতেছি নগদান হিসাব ডট ডট ডেবিট, নগদান হিসাব ডেবিট। আর এখানে কি কমিশনটা আয়, কারণ আমি সেবা দিছি, কমিশন হিসাব ক্রেডিট। তার মানে আয় বাড়লে ক্রেডিট হয়, তাহলে নগদ সম্পদ বাড়তেছে আর কমিশন নামক আয় বাড়তেছে, তাই কমিশন হিসাব ক্রেডিট। ক্রেডিট আমি দ্রুত করাচ্ছি, আসলে এখনো অনেকগুলো আছে। এখন 2 আসো। 2 বলছে উপভাড়াটিয়ার নিকট হতে, দেখো উপভাড়াটিয়ার নিকট থেকে ভাড়া বাবদ 3000 টাকা চেক প্রাপ্তি। এখন আমাকে জানতে হবে উপভাড়াটিয়া কি, এটা একটু বুঝাই আমি। মনে করো আমি বাজারে 2টি রুম, এই যে 2টা রুম আমার এখানে আছে, এটা আমার 2টা রুম, আমি 2টা রুম ভাড়া নিলাম। মনে করো আমি 2টা রুম ভাড়া নিয়ে ব্যবসা শুরু করলাম। 2টা রুম ভাড়া নিয়ে ব্যবসা শুরু করার পর আমি একটা রুমে নিজে ব্যবসা করতেছি, আমি আরেকটা রুম অন্যকে ভাড়া নিচ্ছি। তাহলে আমি আগে 2টা রুম ভাড়া নিছি, ভাড়া নিয়ে আমি একটা রুমে ব্যবসা করতেছি, আর বাড়ির মালিক কাছ থেকে আরেকটা রুম ভাড়া নিছি, ভাড়া নিয়ে আমি অন্যকে ভাড়া দিছি, মানে আমি ভাড়া নিয়ে অন্যকে ভাড়া দিলাম। তাহলে আমি যখন অন্যকে ভাড়া দিব এটাকে বলা হয় উপভাড়াটিয়া। উপভাড়াটিয়া মানে কি, ভাড়া নিয়ে ভাড়া দেওয়া, যেটাকে বলা হয় ইংরেজিতে সাব রেন্ট। দেখবা শহরে কিন্তু এটা বেশি দেখা যায়, যে 3 জন একটা রুম ভাড়া নিল, সে ভাড়া সামলাতে পারতেছে না, তখন কি করলো, সে একটা রুম অন্যকে ভাড়া দিয়ে দিল, যেটাকে ইংরেজিতে বলা হয় সাব রেন্ট। তাহলে উপভাড়া মানে সাব রেন্ট। তাহলে উপভাড়াটির নিকট থেকে ভাড়া বাবদ 3000 টাকা প্রাপ্তি। তাহলে এই যে আমি এই রুমটা ভাড়া দিলাম, ভাড়া বাবদ যে টাকাটা আমি পাবো এটা আমার আয় হবে না, সেই আয় হচ্ছে এটা। উপভাড়া নিয়ে কাছে কি পাইছি, চেক পাইছি। চেক পাইছি মানে কি, ব্যাংক হিসাব ডেবিট। আমি জাবেদাটা মুখে মুখে বলতেছি, লিখলে সময় যাবে, জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, উপভাড়া হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংকে টাকা বৃদ্ধি পাওয়ার জন্য, উপভাড়া হিসাব ক্রেডিট, আয় বৃদ্ধি পাওয়ার জন্য। তাহলে এটি ক্লিয়ার। এখন হচ্ছে 3 কি বলছে দেখো, শিক্ষানবী ইসলামী পাওয়া গেল 1000 টাকা। শিক্ষানবী ইসলামী কি, শিক্ষা দেওয়ার বিনিময়ে যে টাকাটা পাওয়া যায়। তাহলে তোমার প্রতিষ্ঠানে কেউ ট্রেনিং নিতে আসছে, তুমি তাকে ট্রেনিং দিলা, ট্রেনিং দেওয়াইলা, আর ট্রেনিং দিয়ে তুমি যে টাকাটা পাওয়া, এটা শিক্ষানবী ইসলামী। আর শিক্ষানবী ভাতা কি, শিক্ষানবী ভাতা হচ্ছে তোমার প্রতিষ্ঠানে কেউ ট্রেনিং নিতে আসছে, ট্রেনিং নিতে আসে, অনেকে আবার ভাতা দেয়। যেমন আমরা বলি ইন্টার্নশিপ। তুমি দেখবা যারা ডেন্টালে চাকরি করে, মেডিকেলে চাকরি করে, তারা কি করে, তোমার শেষ বছরে গিয়ে ইন্টার্নি দেয়। ইন্টার্নি যখন দেয়, অর্থাৎ শিখার জন্য, কিন্তু প্র্যাকটিক্যালি শিখার জন্য কিন্তু ইন্টার্নি দেয়। ইন্টার্নি করলে কি করে, সে আবার একটা বেতন পায়। প্রতিষ্ঠান ইন্টার্নির বিনিময়ে যে বেতনটা দেয় এটাকে বলা শিক্ষানবিশ ভাতা। তার মানে কাজের বিনিময়ে আমি যদি টাকা পাই, শিক্ষা দেওয়ার বিনিময়ে আমি যদি টাকা পাই, শিক্ষানবিশ সালামি। আর শিক্ষা দেওয়ার বিনিময়ে প্রতিষ্ঠান যদি কাউকে টাকা দেয়, তখন শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ সালামি মানে আমি টাকা পাইছি আয়, আর শিক্ষানবিশ ভাতা মানে আমি টাকা প্রদান করছি ব্যয়। তো এখানে আমি 3 কি শিক্ষানবিশ সালামি পাইছি, শিক্ষানবিশ সালামিটা কি আমার আয়। জায়গাটা ভাবে লিখতেছি না, নগদান হিসাব ডেবিট, শিক্ষানবিশ সালামি হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট আয় বৃদ্ধি পাওয়ার জন্য, শিক্ষানবিশ সালামি হিসাব ক্রেডিট তোমার নগদান হিসাব ডেবিট সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য, আর শিক্ষানবিশ সালামি ক্রেডিট আয় বৃদ্ধি পাওয়ার জন্য। তাহলে ওকে, তাহলে এখন আমরা 4 ব্যাংক সুদ মঞ্জুর করলো 2000 টাকা। 4 কি বলতেছে, ব্যাংক সুদ মঞ্জুর করলো। তোমাদেরকে বলছি আমি ব্যাংক সংক্রান্ত লেনদেন নগদে হবে না। এখন আমি তোমাদের বলছি একটু আগে যে আমরা ব্যাংকে অ্যাকাউন্ট করছি, অর্থাৎ আমার টাকা যে ব্যাংকে রাখতেছি, এর ফলে আমরা কখনো কখনো চার্জ দিব, কখনো কখনো ওই টাকার উপর ব্যাংক আমাকে সুদ দিবে। তাহলে আমি যে ব্যাংকে টাকা রাখছি, ব্যাংক আমাকে সুদ দিচ্ছে। এই যে ব্যাংক সুদ মঞ্জুর করলো 2000 টাকা। ব্যাংক আমাকে যে টাকাটা রাখছে তার উপর সুদ মঞ্জুর করছে, মানে আমাকে দিতে চাইছে বা আমার জন্য পাস করছে, এটা হচ্ছে মঞ্জুর করা। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করলো 2000 টাকা। আমাকে এই টাকাটা কিন্তু হাতে দিবে না, আমাকে হাতে না দিয়ে আমার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে জমা করবে। এই জন্য জাবেদা হোক তোমার 4 ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব। কারণ ব্যাংক লেনদেনটা কখনো নগদে হয় না, ব্যাংকের মাধ্যমে হয়। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ডট ডট ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট ব্যাংকে টাকা বাড়ার জন্য, ব্যাংক সুদ আয় বাড়ার জন্য। ঠিক তেমনি 5ও এটা যাবে না। দেখো 5 কি বলছে, ব্যাংক জমার উপর সুদ পাওয়া গেল, যতই লেখা থাক পাওয়া গেল, সব পাওয়া গেল কিন্তু নগদ না। যেহেতু এটা ব্যাংক লেনদেন তাই ব্যাংকে পাওয়া গেছে, অর্থাৎ ব্যাংকে টাকা বাড়বে। কিন্তু ব্যাংক লেনদেন ব্যতীত যদি অন্য লেনদেন হইতো তাহলে নগদ ডেবিট হইতো। মূল থিমটা কিন্তু এইটা মাথায় রাখবা। ব্যাংক সংক্রান্ত লেনদেন যদি আমার অ্যাকাউন্টে টাকা জমা করে ব্যাংক ডেবিট, আর আমার অ্যাকাউন্ট থেকে যদি কেটে নেয় ব্যাংক ক্রেডিট, তাহলে ব্যাংক জমার উপর সুদ পাওয়া গেল, আমার ব্যাংকে যে টাকা আছে ওই জমা,
তার উপর যদি আমি সুদ পাই তাহলে আমার টাকাটা অ্যাকাউন্টে জমা হবে, ওই জন্য ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। তাহলে ক্লিয়ার হলা কিনা জানাও, তোমাদের জিনিসগুলো ক্লিয়ার কিনা জানাও, ক্লিয়ার কিনা এই জিনিসটা ক্লিয়ার কিনা তোমরা একটু দ্রুত জানাবা। যে ব্যাংক জমার সুদ পাওয়া গেল, যতই পাওয়া লেখা থাক যে পাওয়া গেল, আসলে কোথায় পেলাম আমি? ব্যাংকে। ওই জন্য ব্যাংক সুদ হিসাব, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তোমরা দ্রুত জানাবা ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা, একটু সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাবা ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা। জি ক্লিয়ার, তিথি ক্লিয়ার, ধন্যবাদ। ওকে, তাহলে এখন আমরা আসবো ছয়ে দেখো বিনিয়োগের সুদ পাওয়া গেল। তো তোমাকে আমি এখনই বললাম, একটু আগে বললাম, আমরা যখন প্রতিষ্ঠানে অর্থের সমস্যার সম্মুখীন হই অথবা নগদ টাকার সমস্যার সম্মুখীন হই, তখন আমরা ব্যাংক থেকে বা বন্ধুর কাছ থেকে সুদের উপর টাকা নিই। আমি যখন সুদের উপর টাকা নেই তখন হচ্ছে ঋণ। আর আমি যখন সুদের উপর টাকা দেই, আমার প্রতিষ্ঠানে কিন্তু অনেক সময় যে অনেক লিকুইড মানি আছে অথবা নগদ টাকা আছে, তখন প্রতিষ্ঠান কি করবে? টাকাটা প্রতিষ্ঠানে ফেলে না রেখে অন্য জায়গায় ইনভেস্ট করবে, অর্থাৎ টাকা খাটাবে। তার মানে লাভের উপর টাকা খাটা, যেটা ধর্মে হচ্ছে অবৈধ, অর্থাৎ এটি করা যাবে না, কিন্তু প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি বৈধ। তাহলে আমরা কি করতেছি? লাভের উপর টাকা দিচ্ছি। আমি যদি লাভের উপর টাকা দেই সেক্ষেত্রে সুদ পাবো, আর আমি যখন লাভের উপর টাকা দেবো তখন তাকে বলা হয় বিনিয়োগ। তাহলে বিনিয়োগের সুদ পাওয়া গেল, তাহলে বিনিয়োগ সুদ নিয়ে কি আয় যাবে, কি হবে? নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। ওকে, এখন আছে 7, চেক মারফত লভ্যাংশ পাওয়া প্রাপ্তি। দেখো চেক মারফত লভ্যাংশ প্রাপ্তি, মানে পাওয়া মানে প্রাপ্তি। তাহলে লভ্যাংশ মানে কি? লাভের অংশ। তাহলে পাইছি, আয় হয়েছে, তাহলে কিভাবে পাইছি? চেক মারফত। যেহেতু চেক পাইছি, ব্যাংক হিসাব ডেবিট, লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট। তাহলে ওকে ক্লিয়ার। তাহলে এরপরে আমরা নেক্সট আসি। এইবার দেখো আমাদের চলে আসবো বিনিয়োগ ও ঋণ সংক্রান্ত জাবেদা। বিনিয়োগ ও ঋণ সংক্রান্ত জাবেদা। তাহলে আমি যেটা বললাম, তাহলে বিনিয়োগ কি? লাভের উপর টাকা দেওয়া। ঋণ কি? লাভের উপর টাকা নেওয়া। খুব ইজি। আমি যখন লাভের উপর টাকা নিব, আমার প্রতিষ্ঠান যখন নিবে, সেটা ব্যাংকের কাছ থেকে হতে পারে, সেটা বন্ধুর কাছ থেকে হতে পারে, আত্মীয় স্বজনের কাছ থেকে হতে পারে। আমি যখনই কারো কাছ থেকে ধার নিব বা লাভের উপর টাকা নিব তখন ঋণ, আর আমি যখন লাভের উপর টাকা প্রদান করব তখন বিনিয়োগ। মূল বিষয়টা এটি। তাহলে এখন আমরা এক দেখো, এটি একটু অ্যাডভান্স লেভেলের, এটি বুঝাবো না, একটু তোমরা নোট করে রাখবা। এটি অ্যাডভান্স লেভেলের। যখন তুমি এসএসসি লেভেলে যাবা এই জিনিসগুলো তোমরা কিন্তু ক্লিয়ার হবা, কারণ তোমাদের সেকেন্ড পার্টে এই জিনিসগুলো আছে। তোমাদের কিন্তু তোমাদের যে সিলেবাসটা আছে এই সিলেবাসে কিন্তু এই জিনিসগুলো নেই। ওই জন্য আমি যদি এখন বুঝাতে যাই বুঝে দিতে পারবো, কিন্তু সময় লাগবে। তাই তোমরা একটু নোট করে রাখবা। শেয়ার, বন্ড, সেভিং সার্টিফিকেট, ঋণপত্র, সঞ্চয়পত্র প্রভৃতি ক্রয় করা হলো। তোমার লেনদেনে একটা থাকবে, শেয়ার ক্রয় করা হলো, বা বন্ড ক্রয় করা হলো, বা সেভিং সার্টিফিকেট ক্রয় করা হলো, বা ঋণপত্র ক্রয় করা হলো, বা সঞ্চয়পত্র ক্রয় করা হলো। যদি এই সংক্রান্ত কোনো কিছু ক্রয় করি, মানে এগুলো বিনিয়োগ, এগুলো বিনিয়োগ করা, মানে লাভের উপর টাকা খাটানো। তাহলে জাবেদা হবে বিনিয়োগ হিসাব ডেবিট। জাবেদা কি হবে? বিনিয়োগ হিসাব ডেবিট। একটু নোট করে রাখবে এগুলা। বিনিয়োগ হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে তোমরা এটা নোট করে রাখবা। তাহলে আমি যখন শেয়ার ক্রয় করব বিনিয়োগ, যখন বন্ড ক্রয় করব বিনিয়োগ, যখন সেভিং সার্টিফিকেট ক্রয় করব বিনিয়োগ, যখন ঋণপত্র ক্রয় করব বিনিয়োগ, যখন সঞ্চয়পত্র ক্রয় করব বিনিয়োগ। আমরা এটা বিনিয়োগ করছি, লাভের উপর টাকা খাটাইছি, তার মানে বিনিয়োগ হিসাব ডেবিট। আর যেহেতু টাকা প্রদান করছি, নগদান হিসাব ক্রেডিট। ওকে, এখন 2, ব্যাংক ঋণ গ্রহণ করা হলো 5,000 টাকা। দেখো আমি যখন লাভের উপর টাকা দিচ্ছি, বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর সম্পদ, বিনিয়োগ নামক সম্পদ বাড়তেছে, নগদ নামক সম্পদ হ্রাস পাচ্ছে। আর যখন আমি লাভের উপর টাকা নিব, তাহলে নগদ টাকা মানে আসতেছে, নগদান হিসাব ডেবিট। আধুনিক হিসাব বিজ্ঞানে আবার আমি যখন ঋণ নেই, আমাকে অ্যাকাউন্ট খুলে ঋণ নিতে হয়, তাহলে আমি নগদানকেও ডেবিট করতে পারি, ব্যাংকেও ডেবিট করতে পারি। আমি নগদানকেও ডেবিট করতে পারি, ব্যাংকেও ডেবিট করতে পারি। আমি নগদানকেও ডেবিট করতে পারি, ব্যাংকেও ডেবিট করতে পারি। এটা নুসরাত বলছে বন্ড স্যার, বন্ড কি? তোমাকে বললাম বন্ড বুঝাইতে পারবো, কিন্তু সময় লাগবে। আজকে একটু সময় কম, ইনশাল্লাহ আগামী দিন বোঝার চেষ্টা করবো। আপাতত এগুলো মাথায় রাখো, এগুলো বুঝা যাবে। আসলে এগুলো হায়ার এডুকেশন, এসএসসি লেভেলে গেলে তোমরা এই জিনিসগুলো ক্লিয়ার হতে পারবা, সমস্যা নাই। এখনো বুঝানো যাবে, আসলে একটু সময় লাগবে। আজকে আরো অনেক টপিক আছে, এই জন্য আমি এটা স্কিপ করে যাচ্ছি। মন খারাপ করিও না, আমি স্কিপ করে যাচ্ছি, আমি কিছু করার নেই। এখন দেখো ব্যাংক ঋণ গ্রহণ করা হলো, এটার জন্য জাবেদা কি? আমি এটার জন্য জাবেদা 2টা দিতে পারি, অর্থাৎ ডেবিটটা 2টা লিখতে পারি। নগদান অবলিক ব্যাংক হিসাব, 2টাই সঠিক। তার মানে আমার টাকাটা আমি নগদেও নিতে পারি, আমার ঋণটা কিন্তু আমার অ্যাকাউন্টেও লাগিয়ে দিতে পারে।
তাহলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, তুমি যেভাবেই নাও। নগদান মানে টাকাটা ক্যাশ বাক্সে আসলো, ব্যাংক মানে তোমার পজিশন হবে ব্যাংকে জমা রাখলো। তো নগদান আর ব্যাংকের মধ্যে তফাৎ আছে? তফাৎ নেই। তাহলে আমি ঋণ নিছি মানে নগদও হতে পারে, আমার ব্যাংকেও হতে পারে। তো নগদান বা ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, বা শুধু ঋণ হিসাব লিখলেও সমস্যা নাই। ব্যাংক ঋণ হিসাব ডট ডট ক্রেডিট। তাহলে জাবেদাটার ব্যাখ্যা কি? নগদান বা ব্যাংক সম্পদ বাড়ার জন্য ডেবিট, আর ব্যাংক ঋণ দায় বাড়ার জন্য ক্রেডিট। মূল বিষয়টা হচ্ছে এটি। এখন আসো তোমার হচ্ছে 3, এখন আসো হচ্ছে 3 দেখো কি 2000 টাকা সুদ সহ ঋণ পরিশোধ করা হলো। এটি একটি ইম্পর্টেন্ট। দেখো 2000 টাকা সুদ সহ এখন দেখো মূল বিষয়টা এখন হচ্ছে 3 নম্বর কি বলতেছে, 2000 টাকা সুদ সহ ঋণ পরিশোধ করা হলো 22,000 টাকা। দেখো 2000 টাকা সুদ সহ ঋণ পরিশোধ করা হলো। তাহলে 2000 টাকা সুদ সহ, বিষয়টা চিন্তা করো তুমি। তাহলে 2000 টাকা সুদ সহ ঋণ পরিশোধ করছি কত? 22,000। তাহলে জাবেদারে কি হবে? তাহলে আমি ঋণ নিছিলাম 20,000, কারণ আমি 20,000 টাকা ঋণ নিছিলাম, 20,000 তো সুদ 2000 আইছে। তাহলে আমি যখন ঋণ সহ সুদ পরিশোধ করছি, জাবেদা কি হবে? প্রথমে যখন আমি ঋণ নিছি, ঋণ কিন্তু ক্রেডিট হয়েছিল। তার মানে কেন ক্রেডিট হয়েছিল? দায় বাড়ার জন্য। আর আমি যখন ঋণ সুদ শোধ করবো, আমার কি দায় কমবে না? তাহলে আমার সূত্র কি, হিসাব বিজ্ঞানের সূত্র কি বলে? দায় বাড়লে ক্রেডিট, দায় কমলে ডেবিট। ঋণ যেহেতু পরিশোধ করতেছি, দায় কমবে। তাহলে আগে দেখো আমি কি করব, ঋণ হিসাব ডেবিট করব। ঋণ হিসাব ডট ডট করব, ডট ডট ডেবিট। তাহলে ঋণ কিন্তু 20,000 ছিল, দেখো 20,000, কারণ আমি ঋণ নিয়েছিলাম 20,000, কারণ সুদ যে 2,000, কারণ সুদ সহ ঋণ পরিশোধ করছি। সুদটা কি আমার ব্যয় না? ঋণের সুদ ডেবিট, ঋণের সুদ হিসাব ডট ডট ডেবিট। এই দেখো হয়ে গেল 22,000। দেখছো টাকাটা? তাহলে আমি ঋণ দিছি 20, অর্থাৎ আমি ঋণ নামক দায় হ্রাস করছি 20,000, আর সুদ বাবদ ব্যয় হ্রাস পাইছি, সুদ বাবদ ব্যয় বৃদ্ধি পেয়েছে 2,000। আর আমি পরিশোধ করছি নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডট ডট ক্রেডিট 22,000, কারণ আমি তো মোট পরিশোধ করছি 22,000, এই 22,000 এই 22,000। দেখো তো আমি 2000 টাকা সুদ সহ আমি ঋণ পরিশোধ করছি 22,000, নগদান হিসাব ক্রেডিট 22,000 না? নগদান হিসাব ক্রেডিট কি দিলাম? 22,000। এই 22,000 টাকার মধ্যে কি কি টাকা আছে? আমার ঋণ আছে 20,000, অর্থাৎ আসল 20,000। তাহলে আমি যখন ঋণ নিছি, ঋণ ক্রেডিট করছিলাম, এখন শোধ করতেছি, দায় হ্রাস পাবে না? দায় হ্রাস করলে কি? ডেবিট। আর সুদ কত? সুদ 2,000। সুদ আমার কি? ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে একটু তোমরা দ্রুত জানাও এটি ক্লিয়ার কিনা, দ্রুত জানাও ক্লিয়ার কিনা, এটি দ্রুত জানাও ক্লিয়ার কিনা, এই জায়গাটা ক্লিয়ার কিনা, তোমরা সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, এটি ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা। এখন আমরা চলে আসবো বাট্টা সংক্রান্ত জাবেদা, অর্থাৎ আজকের শেষ টপিক। ওকে, তাহলে হৃদয় বলছে জি স্যার ক্লিয়ার, হ্যাঁ, তারপরে আজিজ ক্লিয়ার, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে এখন আমরা আসবো সর্বশেষ টপিক, বাট্টা। আসলে আমার এখানে খুব লোডশেডিং হচ্ছে, আমি তাড়াহুড়ো করতেছি, যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে। যদি ক্লাসটা দেখো যে ধাম করে বন্ধ হয়ে গেছে, তার মানে ধরে নিবা যে কারেন্ট চলে গেছে। কারণ আমি একটু গ্রামে থাকি, অর্থাৎ আমি থানাতে থাকি, থানার প্রপারে থাকি, আমার এখানে মাঝে মাঝে লোডশেডিং হয়। আসলে এই জন্য ধাম করে ক্লাসটা অফ হয়ে যায়। তাহলে কারেন্ট যাওয়ার সময় হয়ে গেছে, 15-20 কিন্তু প্রতিদিন কারেন্ট যায়, আমি লক্ষ্য করতেছি, এই জন্য আমি তাড়াহুড়ো করতেছি। এখন আমরা আসলে বাট্টা সংক্রান্ত যাবো না, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আমরা চলে আসলাম, বাট্টা। এটি আগে আমাকে বুঝতে হবে যে বাট্টা জিনিসটা আমার কি। দেখো এখন এটা খুব গুরুত্বপূর্ণ যে বাট্টা, বাট্টা, বাট্টা মানে হচ্ছে মূল্য ছাড়, মূল্য ছাড় বা মৌকুফ, মৌকুফ করা বা পাওয়া। দেখো বাট্টা মানে মূল্য ছাড় বা মৌকুফ করা বা পাওয়া। আমরা দেখবো বিভিন্ন ওকেশনে, মনে করো পূজায়, ঈদে, যখন আমরা শহরে দেখি বাটার শোরুম, অ্যাপেক্স শোরুম, বড় বড় যে বিপণী গুলা আছে, বিতান গুলা আছে, তারা কিন্তু বিভিন্ন অকেশনে ছাড় দেয়, যে ডিসকাউন্ট, আপ টু ডিসকাউন্ট, ডিসকাউন্ট 10%, বা তোমার অফ, ও ডবল এফ, অফ 10%। এই ডিসকাউন্ট আর অফ মানে হচ্ছে বাংলায় বাট্টা, মানে ছাড়, মূল্য ছাড়, যাকে বলি আমি মূল্য
ছাড়, তাহলে 10% মানে কি 100 টাকার মূল্য 10 টাকা ছাড়, তাহলে 100 টাকার মূল্য আমি যদি কিনি আমাকে 90 টাকায় কিনতে হবে। আসলে আমি যদি বাস্তবে যাই আমি বারবার বলছি আমাকে ফিল করতে হবে, আমাকে অনুভব করতে হবে, আমাকে প্র্যাকটিক্যাল দিয়ে বুঝতে হবে। তাহলে বারটা মানে ইংরেজি ডিসকাউন্ট বা অফ। আমরা সবাই যারা শহরে থাকি এই ডিসকাউন্ট বা অফের সাথে পরিচিত। যেগুলো শোরুমে প্রত্যেকটা দিন দেখবা প্রত্যেকটা ওকেশন লেখা থাকে যে আপ টু ডিসকাউন্ট আপ টু বা অফ আপ টু 60% বা 50%। এই আপ টু মানে কি এত পর্যন্ত ছাড়, এত পর্যন্ত ছাড়। মূলত এটি হচ্ছে বারটা বা ডিসকাউন্ট, যাকে বলা হয় বাংলায় বারটা, ইংরেজিতে হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে কি মূল্য ছাড়। এই মূল্য ছাড় হচ্ছে দুই প্রকার, এই মূল্য ছাড় হচ্ছে দুই প্রকার। এক, কারবারি বাট্টা, কারবারি বাট্টা, কারবারি বাট্টা। দুই, নগদ বাট্টা। আমি একটু দ্রুত করাচ্ছি। নগদ বাট্টা এই সংক্রান্ত আমার ভিডিও আমার পেজে দেওয়া আছে বা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। মাথায় রাখবা যে এই সংক্রান্ত ভিডিও আমার পেজে বা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। কারবারি বাট্টা, নগদ বাট্টা। বাট্টা কয় প্রকার? দুই প্রকার, কারবারি বাট্টা, নগদ বাট্টা। একটু আমি দ্রুত বলতেছি কারবারি বাট্টা কি। আমরা যখন পণ্য ক্রয় করি বা বিক্রয় করি, পণ্য ক্রয় এবং বিক্রয় মূল্যের লিখিত মূল্যের উপর যে ছাড় দেই বা যে ছাড় পাই, আমি আবার বলতেছি, আমরা পণ্য ক্রয় বিক্রয় করার সময় পণ্যের লিখিত মূল্যের উপর যে ছাড় দেই বা যে ছাড় পাই, এটি হচ্ছে কারবারি বাট্টা। এটি কি? কারবারি বাট্টা। কারবারি বাট্টা মনে রাখবা কিভাবে? সহজে, ক্রয় ও বিক্রয় সংক্রান্ত ছাড়, ক্রয় ও বিক্রয় সংক্রান্ত ছাড়। কারবারি বাট্টা লেনদেন নহে, কারবারি বাট্টা লেনদেন নহে। কারবারি বাট্টা কি করতে হয়? লিখিত মূল্য থেকে বিয়োগ করে বাকি টাকা লিপিবদ্ধ করতে হয়। তাহলে মাথায় রাখবা বাট্টা কয় প্রকার? দুই প্রকার। প্রথমে কারবারি বাট্টা। কারবারি বাট্টা কি? ক্রয় ও বিক্রয় করার সময়, ক্রয় ও বিক্রয় করার সময় যে ছাড় দেওয়া হয় বা যে ছাড় পাওয়া যায় তাকে কারবারি বাট্টা বলে। কারবারি বাট্টা মনে রাখবা লেনদেন নয়, কারবারি বাট্টা লেনদেন নয়। তাহলে কারবারি বাট্টা আমি কি করব? লিখিত মূল্য থেকে বাদ দিয়ে বাকি মূল্য হিসেবের বহিতে লিপিবদ্ধ করব। তাহলে এখন এই সংক্রান্ত আমরা ম্যাথ করি, তাহলে বুঝতে পারবো। দেখো, এক বলা আছে 10% বাট্টায় নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। তাহলে আমি 10% বাট্টায় 20,000 টাকার পণ্য ক্রয় করছি। দেখো 20,000 টাকাতে পণ্য ক্রয় করছি, আমি কি বললাম? ক্রয় বা বিক্রয় সাধারণত ছাড়ি হচ্ছে বাট্টা। যখনই লেনদেনে দেখবা ক্রয়ের সময় বাট্টা আছে, বিক্রয়ের সময় বাট্টা আছে, মানি কারবারি বাট্টা। আমি আবার বলতেছি, যখনই লেনদেনে দেখবা ক্রয়ের সঙ্গে বাট্টা আছে, ক্রয় করার সঙ্গে বাট্টা আছে, বিক্রয় করার সঙ্গে বাট্টা আছে, মানি কারবারি বাট্টা। কারবারি বাট্টা মানেই লেনদেন না, কারবারি বাট্টা মানেই লেনদেন না। তাহলে 10% বাট্টায় নগদে পণ্য ক্রয়। দেখো, নগদে পণ্য ক্রয়, ক্রয় আছে, বাট্টা আছে, মানে লেনদেন না। তাহলে কত টাকায় ক্রয় করছি? 20,000। লেনদেন না, এই 20,000-এর 10%। বাট্টাটা লেনদেন না, 20,000-এর 10% মানে 2,000। তাহলে 2,000 লেনদেন না। তাহলে এই যে 20,000, এটাকে বলা হচ্ছে লিখিত মূল্য, এটাকে বলা হচ্ছে লিখিত মূল্য। ক্রয়ের লিখিত মূল্য, লিখিত মূল্য। তাহলে 20,000 টাকা। তার মানে আমি যদি বাট্টা না পাইতাম, আমাকে 20,000 টাকা দিয়েই পণ্যটা ক্রয় করতে হইতো, অর্থাৎ পণ্যটা নিয়ে আমাকে 20,000 টাকাই দেওয়া লাগতো। কিন্তু এখানে কি হচ্ছে? আমি 20,000 টাকার পণ্য নিব, টাকা দেবো 18,000। টাকা যত দিব, আমি কত পণ্য নেই, আমি কিনতে লাভ করছি, আমি টাকা দিলাম কত, এইটা লেনদেন। তাহলে আমি 20,000 টাকার পণ্য ক্রয় করে ছাড় পাইলাম 2,000। এই ছাড়টা কি? কারবারি বাট্টা। কারবারি বাট্টা মানে কি? লেনদেন নহে, লেনদেন নহে। তাহলে কি করতে হবে? লিখিত মূল্য থেকে এই টাকাটা বাদ দিয়ে আমার যে টাকাটা থাকবে 18,000, এই টাকাটা মূল্যায়ন করতে হবে। তাহলে এটি যাবে কি হবে? ক্রয় হিসাব ডেবিট আগের মতো, ক্রয় হিসাব ডট ডট ডেবিট 18,000, নগদান হিসাব ডট ডট ক্রেডিট 18,000। খুব ইজি। আমাকে ফিল করতে হবে, বারবার বলতেছি আমাকে ফিল করতে হবে, আমাকে ফিল করতে হবে। এখন আসো তুমি পরেরটা, তারপরে বলতেছি তোমাদের ক্লিয়ার কিনা। এবার 2 আসো। 5% বাট্টায় বাকিতে পণ্য বিক্রয়। আমি কি বললাম? যখন ক্রয় বিক্রয়ের সাথে বাট্টা থাকবে মানে কারবারি বাট্টা। নগদ বাকি বুঝি না, ক্রয় বিক্রয় মানে কারবারি বাট্টা। নগদে হোক সে, বাকিতে হোক সে, বা চেকে হোক। 5% বাট্টায় বাকিতে পণ্য বিক্রয়। দেখছো বিষয়টা? তার মানে বাকিতে বিক্রি করছি মানে বাট্টা আছে, মানে কারবারি বাট্টা। তাহলে এখানে বিক্রি করছি 50,000 টাকায়। কত টাকায়? 50,000 টাকায়। এই 50,000 টাকার কারবারি বাট্টা কত? 5%। তাহলে পরিমাণ কত? 2,500 টাকা। তাহলে 50,000 টাকা লিখিত মূল্য, কারবারি বাট্টা 2,500 টাকা। তাহলে এই লিখিত মূল্য থেকে এই বাট্টাটা বাদ দিব, তার মানে আমার লেনদেন 47,500 টাকা। খুব ইজি। আমি বারবার বলতে ফিল করতে হবে, অনুভব করতে হবে, তাহলে ইজি। তাহলে যাবে নাকি? যেহেতু আমি বাকিতে বিক্রি করছি, বাকিতে বিক্রি করলে কি হয়? দেনাদার। বাকিতে ক্রয় করলে কি হয়? পাওনাদার। যাবে হবে দেনাদার হিসাব, দেনাদার হিসাব ডট ডট ডেবিট 47,500, বিক্রয় হিসাব ডট ডট ক্রেডিট 47,500।
এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার জাবেদা তো চেঞ্জ হলো না, জাবেদা তো চেঞ্জ হয়নি, চেঞ্জ তবে টাকায়, জাবেদা আমি আগের মতোই করবো। আমার যদি বাটটা নাই দিত টাকা লাগতে হতো 50,000 50,000, মানে টাকা বাট্টাটুকু লেনদেন ন, বাকিটুকু কিন্তু আগের মতো জাবেদা হবে। এবার তোমরা জানাও কারবারি বাট্টা ক্লিয়ার কিনা, এবার তোমরা জানাও কারবারি বাট্টা ক্লিয়ার কিনা। হ্যাঁ নুসরাত, আমি বললাম যে কারবারি বাট্টা কি, এখন তো তোমার নুসরাত ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর ভাবে বুঝতে পারছি। আজিজ ধন্যবাদ তোমাকে। আমি বারবার বলতেছি আমরা ফিল করব, সবসময় ফিল করব, আমরা মুখস্থ করব না। ইনশাআল্লাহ আমি তোমাদেরকে খুব সহজে হিসাব বিজ্ঞান শেখানোর চেষ্টা করব, খুব সহজে, খুব ইজি। আমি বলছি এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজতম সাবজেক্ট। আমি আমার স্টুডেন্টকে বলি যে পৃথিবীর মধ্যে তুমি কমার্সে ভর্তি হয়েছো, তুমি সবচেয়ে একটা ইজি শাখায় ভর্তি হয়েছো, কারণ কমার্সের মতো ইজি শাখা পৃথিবীতে নাই। সায়েন্স অনেক কঠিন, সায়েন্স কিন্তু অনেক কঠিন, কমার্স খুব সহজ। কেন, কখন সহজ? যদি আমি বুঝতে পারি, যদি আমি ফিল করতে পারি, তাহলে আমার সহজ। কিন্তু আমি যদি বুঝতে না পারি, ফিল করতে না পারি, এটি আমার জন্য কিন্তু আতঙ্কের নাম। হিসাব বিজ্ঞান আমার জন্য আতঙ্কের নাম। আমি ফিনান্সও ইনশাআল্লাহ যদি সময় করতে পারি, আমি ফিনান্সও এইভাবে তোমাদের সহজভাবে শিখিয়ে দেবো, বিশেষ করে অর্থের সময় মূল্য, মূলধন, বাজেটিং, এই দুটি অধ্যায়। তাহলে ওকে, আমাদের কারবারি বাট্টা ওকে। তাহলে কারবারি বাট্টা মানে কি? ক্রয় ও বিক্রয় সাধারণত স্যার। আর কারবারি বাট্টা লেনদেন নয়, খালি টাকাটা বাদ যাবে, বাকি সব আগের মতো, বাকি সব আগের মতো। এখন আসো নগদ বাট্টা। আমার কারবারি বাট্টা ফিনিশ, ওকে, কারবারি বাট্টা ডান। এখন আমরা পাবো নগদ বাট্টা। নগদ বাট্টা কি? এই দেখো নগদ বাট্টা, নগদ বাট্টা। আর কারবারি বাট্টা মানে পণ্য ক্রয় ও বিক্রয় করার সময় পণ্যের লিখিত মূল্যের উপর, পণ্যের লিখিত মূল্যের উপর যে ছাড় পাওয়া যায় বা যে ছাড় দেওয়া হয় বা যে কম নেওয়া হয় বা যে কম দেওয়া হয় তাকে কারবারি বাট্টা বলে। কারবারি বাট্টা লেনদেন না। আর নগদ বাট্টা কি? দেনাদার ও পাওনাদারের অর্থ নিষ্পত্তির সময় যে টাকা ছাড় পাওয়া যায় বা যে টাকা ছাড় দেওয়া হয় তাকে বলা হয় নগদ বাট্টা। কি রকম? ধরো আমি একজনের কাছে 20,000 টাকা পাই, আমি একজনের কাছে 20,000 টাকা পাই, পাই কত? 20,000। এখন সে দেওয়ার সময় বললো ভাই আমার কাছে 20,000 টাকা আছে, আমি 1,000 টাকা দিতে পারবো না। আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি একজনের কাছে 20,000 টাকা পাই, আমি একজনের কাছে 20,000 টাকা পাই, মানে দেনাদার, দেনাদার, বুঝার চেষ্টা করো। এখন দেনাদার আজীবন কি দেনাদার থাকবে? আমি পাই, সে একসময় আমাকে টাকা পরিশোধ করবে না। এখন পরিশোধ করার সময় আসছে, অর্থাৎ সে আমার কাছে আসছে, এসে বললো ভাই আপনি তো আমার কাছে 20,000 টাকা পান, আমি 1,000 টাকা দিতে পারবো না, 19,000 টাকা দেবো, এই 1,000 টাকা আমাকে মাফ করে দেন। তখন তুমি বললা, তোমার দয়া হলো যে এত করে তোমাকে ধরছে, তার কাছে 1,000 টাকা নাই, ঠিক আছে তোমার 1,000 টাকা দিতে হবে না, বিষয়টা বুঝার চেষ্টা করো। তাহলে তুমি তাকে মাফ করে দিলা। তার মানে এখানে দেনাদার আর পানাদার এখানে মাপের সম্পর্ক, তাহলে তুমি মাফ করে দিলা, বিষয়টা বোঝো। তুমি পাইতা কত? 20,000। এখানে তোমাদের মধ্যে মিউচুয়াল হচ্ছে, তোমাদের মধ্যে মিউচুয়াল হচ্ছে, অর্থাৎ তোমাদের মধ্যে সমঝোতা হচ্ছে। তুমি হচ্ছে প্রতিষ্ঠান, এই হচ্ছে ব্যক্তি, এই ব্যক্তির কাছে তুমি টাকা পাও, আর তুমি কিন্তু প্রতিষ্ঠান। আর প্রতিষ্ঠানে এসে তুমি মালিক, তোমাকে বলতেছে ভাই আপনি তো আমার কাছে 20,000 টাকা পান, আমি 19,000 টাকা অ্যারেঞ্জ করতে পারছি বা ম্যানেজ করতে পারছি, আমি 1,000 টাকা কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না, এই 1,000 টাকা আপনি মাফ করে দেন। তখন আমি বললাম ঠিক আছে তোমার 1,000 টাকা দিতে হবে না, এই যে আমি 1,000 টাকা মাফ করে দিলাম, এটি হচ্ছে নগদ বাট্টা, আমার নগদ ছাড়। তাহলে মূল বিষয়টা আমি কি বললাম? যে দেনাদার ও পাওনাদারের অর্থ নিষ্পত্তির সময় যে ছাড় পাওয়া যায়, যে ছাড় দেওয়া হয়, এটি নগদ বাট্টা। তাহলে এটা জাবেদা কি হবে? এখন আমি এটা চলে আসি। তাহলে পাওনাদারের ক্ষেত্রে এমন, ধরো আমার কাছে মানুষ পায় 10,000, আমার কাছে মানুষ পায় কত? 10,000। আমার কাছে মানুষ পায় 10,000। এই পাওনাদার একজন ব্যক্তি, পাওনাদার একজন কি? একজন ব্যক্তি। আর এবারে আমি বিপদে বসছি, তবে এবারে আমি মাপ চাবো। মানুষ মাপ চেলে আমি ছাড় দিব, আর আমার কাছে যখন মানুষ পাবে আমি মাপ চাবো। আমি প্রতিষ্ঠান, আমি ওই ব্যক্তিকে বললাম ভাই আমার হাতের অবস্থা খারাপ, আমি দিন দিন লস খাচ্ছি, আপনি আমার কাছে 10,000 টাকা পান, আমি 9,000 টাকা ম্যানেজ করতে পারছি বা 9,500 টাকা ম্যানেজ করতে পারছি, আমি বাকি টাকা ম্যানেজ করতে পারছি না, এই টাকাটা আমাকে মাফ করে দেন, আমি এই টাকাটা দিতে পারবো না। তখন তোমাকে পাওনাদার ওই টাকাটা মাফ করে দেবে, মানে তুমি বাট্টা পাওয়া। তাহলে তুমি যখন বাট্টা দিবা তখন তুমি কাকে বাট্টা দিবে? দেনাদারকে। আর তুমি যখন বাট্টা পাবা, কার কাছে বাট্টা পাবা? পাওনাদারকে। মূল বিষয়টা এটা। দেনাদার ও পাওনাদারের নিকট যখন আমি অর্থ নিষ্পত্তি করার সময় ছাড় পাবো বা ছাড় দিব, এটি হচ্ছে আমাদের কারবারি নগদ বাট্টা, এটি হচ্ছে আমার নগদ বাট্টা। নগদ বাট্টা মানে হচ্ছে কি? দেনাদার ও পাওনাদার সংক্রান্ত ছাড়, দেনাদার ও পাওনাদার সংক্রান্ত ছাড়। তাহলে এখন আমরা চলে আসি জাবেদায়। এখন দেখো 3, এই দেখো সুমির 3,000 টাকা পাওনা পূর্ণ নিষ্পত্তিতে। তাহলে যখন নগদ বাট্টা পূর্ণ নিষ্পত্তি কথাটা আসবে, যখন নগদ বাট্টা আসবে
নীরব আহমেদ, ওয়ালাইকুম সালাম। আমি নতুন আপনার ক্লাসে, ইনশাল্লাহ তুমি ক্লাস কন্টিনিউ করো, তাহলে ইনশাল্লাহ তুমি করতে পারবা। মাপ না করে আবার অনেক ক্ষেত্রে শর্ত লাগায় যে টাকা নির্দিষ্ট দিনের মধ্যে করলে এত। আমি তো তোমাকে কথার কথা বলতেছি তারেক, তোমাকে আমি এটা এক্সাম্পল দিচ্ছি। আমি কি বলছি, বি প্র্যাকটিক্যাল। আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, আসলে ওইটাও ওই রকম যে নির্দিষ্ট দিনের মধ্যে ওটা তুমি যাবো, ওটাও আসবে। আমার ওটা কি জানো, এমন থাকে যে 2, 10, and 30। আমি তোমাকে এক্সাম্পল দিছি, আমি তোমাকে ফিল করাচ্ছি বিষয়টা। আমি ওই শর্তেও আসবো। এই দেখো, আমি যখন পণ্য ক্রয় করি, পণ্য ক্রয় করার সময় যদি আমার এমন টার্ম থাকে, তাহলে আমি বাকিতে পণ্য ক্রয় করছি 10,000 টাকা, বাকিতে পণ্য ক্রয় করছি 10,000 টাকা। 2, 10, and 30 মানে কি জানো, আমি যদি এই যে 10,000 টাকা আমার পাওনাদার আছে, দেখো বুঝার চেষ্টা করো, আমি ওইটাই আসবো। আমি তো ফিল করাইলাম তোমাকে আগে। আমি বাকিতে ক্রয় করছি 10,000 টাকা, মানুষ পাবে কত, 10,000 টাকা। আর যার নিকট বাকিতে ক্রয় করছে সে আমাকে ক্রয় করার আগে শর্ত দিছে, এই শর্তে তো আসবো ভাই, কোনো সমস্যা নাই। শর্ত কি দিছে জানো, যে আপনি যদি আমাকে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে পারেন, দেখো শর্ত কি দিছে, আপনি যদি আমাকে এই টাকাটা 10 দিনের মধ্যে শোধ করতে পারেন, তাহলে আমি আপনাকে 2% ছাড় দিব। আর যদি আপনি আমাকে 10 দিনের মধ্যে শোধ করতে না পারেন, অবশ্যই আপনাকে 30 দিনের মধ্যে শোধ করতে হবে, অবশ্যই শোধ করতে হবে, এখানে কোনো ঝামেলা নেই। তাহলে N30 মানে কি, অবশ্যই কতদিনের মধ্যে শোধ করতে হবে। আর এই যে 2, 10, 1, 10, 3, 15, এগুলা মানে কি, এটা হচ্ছে নিচেরটা ডেস, এটা হচ্ছে ডেস, এটা হচ্ছে রেট অফ ডিসকাউন্ট, এটা রেট অফ ডিসকাউন্ট, অর্থাৎ বাট্টার হার, অর্থাৎ কতদিনের মধ্যে পরিশোধ করলে আমি কত হারে বাট্টা পাবো। তাহলে আমি যদি 10 দিনের মধ্যে শোধ করি, আমি 2% ছাড় পাবো। আমি যদি 10 দিনের মধ্যে টাকা আদায় করি, ছাড় দিব। এবার কি ক্লিয়ার? তাহলে এই জিনিসটাই আমি তোমাদেরকে বলতেছি, আসলে ওই জিনিসটাই আমি তোমাদের বলতেছি, তোমাকে ফিল করে, আসলে ফিল করে স্যার কোনটা অন্তর্ভুক্ত হয় না, নগদ বাট্টা নেই কারবারি বাট্টা অন্তর্ভুক্ত হয় না, কারবারি বাট্টা লেনদেন নহে, কারবারি বাট্টা লেনদেন নহে। এখন কি ক্লিয়ার বিষয়টা, শর্তের বিষয়টা এখন তারে ক্লিয়ার? তারেক তোমার উদ্দেশ্যে বলতেছি, শর্তের বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাবা তারেক, শর্তের বিষয়টা। আসলে শর্তটা তো আমি লাগাবো, শর্তটা পরে, আমি তোমাকে ফিল করালাম আগে, বিষয়টা ফিল করালাম। আসলে এটা মূলত কি, এটা ফিল করাইলাম আমি। তাহলে শর্তের বিষয়টা ক্লিয়ার কিনা তুমি তারেক জানাবা। শর্তটা আসলে ইজি, কোনো ব্যাপার না। এখানে মূল বিষয়টা হচ্ছে 2, 10, 1, 10 যাই থাকুক না কেন, এই যে প্রথমে 10 থাকে, 10 দিনের মধ্যে অর্থ নিষ্পত্তি হলে এই তার সাথে যে থাকবে কত পার্সেন্ট ছাড় পাওয়া যাবে বা কত পার্সেন্ট ছাড় দেওয়া হবে, এটি বুঝায়। তুমি একটু জানাবা ডিসকাউন্ট শর্তের বিষয়টা ক্লিয়ার কিনা। তাহলে এখন আমরা চলে যাবো জাবেদায়, তুমি চলে যাবো জাবেদায়। এখন জাবেদায় আসি আমি, জাবেদায় আসো। জাবেদা কি হচ্ছে দেখো, সুমির 3,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তি দিয়ে শর্তে 2,800 টাকার একটি চেক পাওয়া গেল। তার মানে আমি সুমির কাছে দেখো 3,000 টাকা পাইতাম, সুমি আমার কে, আমি যখন টাকা পাবো সুমি আমার দেনাদার, আমি যখন টাকা দেবো ব্যক্তি আমার পাওনাদার। তার মানে ব্যক্তির কাছে টাকা পেলে দেনাদার, ব্যক্তিকে দিলে দেনাদার। তাহলে দেখো তো সুমির 3,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তি শর্তে আমি কয় টাকা পাইছি, 2,800 টাকা। পাইতাম কত, 3,000। পূর্ণ নিষ্পত্তি মানে লেনদেনটা ঢিসমিস, মানে আমি মাফ করে দিছি। তাহলে আমি পাইতাম 3,000, আমি পাইছি 2,500, মাফ করছি কত, 200। এই যে 200 টাকা মাফ করলাম, এটা নগদ লেনদেন, নগদ বাট্টা, নগদ বাট্টা লেনদেন, অর্থাৎ এটি হিসাবভুক্ত হবে। কারবারি বাট্টা লেনদেন নয়, হিসাবভুক্ত হবে না। তাহলে জাবেদা কি করবো, আমি কি পাইছি, চেক পাইছি, জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট। দেখো ব্যাংক হিসাব ডট ডট ডেবিট, পাইছি কত, 2,800। চেক যে পাইলাম, এটা কেন ডেবিট, সম্পদ বাড়ার জন্য। আর আমি ছাড় দিলাম কত, আমি পাইতাম 3,000, পাইলাম কত, 2,500, ছাড় দিলাম কত, 200। এই যে ছাড় দিলাম আমি, যখন আমি ছাড় দেবো এটা আমার ব্যয়, তাহলে আমি লিখবো বাট্টা, বাট্টা খরচ হিসাব ডট ডট ডেবিট। তাহলে আমি ছাড় দিলাম মানে আমার লস হলো 200 টাকা, তাহলে ব্যয় বাড়লো, তাই ডেবিট করলাম 200। এখন সুমি আমার দেনাদার, তাহলে দেনাদার আমাকে টাকা দিল, তাহলে দেনাদার ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট, সম্পদ হ্রাস পাওয়ার জন্য দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব। তাহলে দেনাদার কিন্তু ক্রেডিট হবে 3,000 টাকায়, কারণ আমি তো তাকে 200 টাকা মাফ করে দিচ্ছি। আমি কি পরবর্তীতে আর এই টাকাটা দাবি করতে পারবো, পারবো না। তো দেনাদার কত ক্রেডিট করবো, 3,000। আরেকটা এক্সাম্পল দেখি 4, তাহলে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হবো। এবার দেখো 4 বিধির 5,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 4,500 টাকা প্রদান করা হলো। তাহলে মূল বিষয়টা দেখো, পূর্ণ নিষ্পত্তিতে যখন পাবো দেনাদার,
পূর্ণ নিষ্পত্তি যখন দিব পাওনাদার। দেনাদার পাওনাদার সংক্রান্ত ছাড় মানে নগদ বাট্টা, মানে পূর্ণ নিষ্পত্তি থাকলেই দেনাদার পাওনাদার সংক্রান্ত ছাড়, অর্থাৎ নাম থাকলে দেনাদার পাওনাদার মানে নগদ বাট্টা, নগদ বাট্টা লেনদেন। তাহলে বিধি আমার কে? পাওনাদার। পাওনাদারকে পরিশোধ করতেছি মানে কি? দায় হ্রাস পাচ্ছে, তাহলে কি হবে? পাওনাদার, দায় কমার জন্য পাওনাদার হিসাব ডট ডট ডেবিট। পাওনাদার ডেবিট কত? 5,000, কারণ আমার দায় হ্রাস পাবে 5,000, পুরার দায় হ্রাস পাবে। কারণ 5,000 টাকা এগ্রিস্টে আমি দিছি কত? 4,500, তার মানে নগদান হিসাব ক্রেডিট 4,500, নগদান হিসাব ডট ডট ক্রেডিট কত? 4,500। এখন আমি ছাড় পাইলাম কত? ছাড় পাইলাম 500। পূর্ণ নিষ্পত্তিতে 4,500 দিছি, কম দিছি কত? 500। আমি যখন মানুষকে কম দেবো এটা আমার আয়, তার মানে বাট্টা আয় হিসাব ক্রেডিট। তাহলে ব্যয় বাড়লে ডেবিট, আয় বাড়লে ক্রেডিট। বাট্টা আয় হিসাব ডট ডট ক্রেডিট 500 টাকা। তাহলে নগদ বাট্টা লেনদেন। নগদ বাট্টা কিভাবে লেনদেন? তোমার বাট্টা যখন আমি কাউকে দিব এটি ব্যয় ডেবিট, আর আমি যখন কারো কাছে বাট্টা পাবো এটি আয় ক্রেডিট। না, আরেকটা বিষয়, বাট্টা অনগদ লেনদেন। বাট্টা প্রদান মানে কিন্তু নগদ না, বাট্টা মানে ছাড়, এটি অনগদ, এটির সাথে নগদ টাকার কোনো অস্তিত্ব নাই। এটি কিন্তু নৈমিত্তিক খুব ইম্পর্টেন্ট। অবচয় এবং বাট্টা অনগদ লেনদেন, অবচয় এবং বাট্টা অনগদ লেনদেন। কারবারি বাট্টা লেনদেনে না, কারবারি বাট্টা কিন্তু অনগদ লেনদেন, কারবারি বাট্টা লেনদেন না, বাট্টা এবং অবচয় অনগদ লেনদেন। তাহলে তোমরা দ্রুত জানাও ক্লিয়ার করে, ক্লিয়ার কিনা? তাহলে পই পই করে হিসাব হবে। হ্যাঁ, পই পই করে হিসাব হবে, পই পই করে হিসাব হচ্ছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। পই পই করে আমরা হিসাব বিজ্ঞান শিখবো, পুরো পই পই করে শিখবো, কোনো টেনশন নাই। তাহলে তোমরা এবার দ্রুত জানাও ক্লিয়ার কিনা, দ্রুত জানাও ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও। আমরা পই পই করে হিসাব বিজ্ঞান শিখবো, সবসময় পই পই, কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই, সবসময় ইজি, সবসময় সহজ। তো দ্রুত জানাও ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও, দ্রুত জানাও ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা। এখন আমরা চলে আসলাম তোমার 5, বাট্টা মঞ্জুর করা হলো বা বাট্টা প্রদান করা হলো, বরাদ্দকৃত বাট্টা 2,000 টাকা। তাহলে মাথায় রাখবা, বাট্টা নগদ লেনদেন না। বাট্টা কাকে প্রদান করা হয়, কার উদ্দেশ্যে মঞ্জুর করা হয়? দেনাদারকে বাট্টা মঞ্জুর করা হয়। আর বাট্টা পাওয়া গেল, পাওনাদারের কাছে বাট্টা পাওয়া যায়। যখন আমি বাট্টা মঞ্জুর করব, যখন আমি বাট্টা মঞ্জুর করব তখন আমার ব্যয়, আর যখন আমি বাট্টা পাবো তখন আমার আয়। বাট্টা মঞ্জুর করব মানে কি? দেনাদার হ্রাস পাবে। বাট্টা মঞ্জুর করবো মানে কি? দেনাদার হ্রাস পাবে। কারণ বাট্টা আমি মঞ্জুর করব বা মাফ করব কাকে? দেনাদারকে। কাকে? দেনাদারকে। বাট্টা মঞ্জুর করা হলো, বাট্টা প্রদান করা হলো, বরাদ্দকৃত বাট্টা, এগুলি ব্যয়, অর্থাৎ বাট্টা খরচ। আমি লিখবো বাট্টা খরচ হিসাব ডেবিট, বাট্টা খরচ হিসাব ডট ডট ডেবিট। তারপরে হচ্ছে দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার, দেনাদার ডট ডট হিসাব ক্রেডিট। বাট্টা খরচ হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। ঠিক তেমনি পরেরটা 6, বাট্টা পাওয়া গেল, বাট্টা পাইছি মানে আয়। কার কাছ থেকে বাট্টা পেয়েছি? পাওনাদারের কাছ থেকে। কারণ আমার কাছে মানুষ টাকা পাইতো, তাকে আমি কম দিব, তাই বাট্টা পাইছি। তাহলে বাট্টা অনগদ লেনদেন, এর নগদের কোনো সম্পর্ক নাই। যখন বাট্টা দিব মানে দেনাদার, যখন বাট্টা পাবো মানে পাওনাদার। তাহলে পাওনাদার হ্রাস পাবে, দেনাদার হ্রাস পাবে। তাহলে পাওনাদার হ্রাস পাইছে, পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার ডট ডট হিসাব ডেবিট। তারপরে বাট্টা আয় হিসাব ক্রেডিট, বাট্টা আয় হিসাব ক্রেডিট। এই জিনিসটা কিন্তু, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমি যখন দেখা থাকে বাট্টা মঞ্জুর করা হলো বা বাট্টা প্রদান করা হলো, যতই লেখা থাকে বাট্টা প্রদান করা হলো, বাট্টা প্রদান করা হলো, মাপ করা হলো, বাট্টা পাওয়া গেল মানে মাপ পাওয়া গেল, এটি নগদ লেনদেন না, এটি নগদ লেনদেন না, এটি নগদ লেনদেন না। ক্লিয়ার? ওকে। তারপরে আসো আমাদের এবার আসো 8। এবার আমাদের শেষ আসছি, পণ্য ফেরত দেওয়া হলো, ক্রয় ফেরত, বই ফেরত। আসলে ফেরত টপিকে আসছি, এটা আমি আলাদাভাবে দেখাই নাই, আমি ফেরত টপিকে আসছি, আমি আসছি ফেরত টপিকে, আমি আসছি ফেরত টপিকে, মাথায় রাখবে, আমি আসছি ফেরত টপিকে, আসলে আমি আসছি ফেরত টপিকে। তাহলে দেখো কি বলছে, পণ্য ফেরত দেওয়া হলো। আমরা সবাই জানি ফেরত 2 প্রকার। ফেরত, ফেরত, ফেরত হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। ফেরত কেন হয়? নিম্নমানের জন্য। ফেরত কেন হয়? নিম্ন মানের জন্য। ফেরত 2 প্রকার কেন? কারণ আমরা ক্রয় করি, বিক্রয় করি। ক্রয়কৃত পণ্য যদি নিম্নমান হয় ক্রয় ফেরত, বিক্রয়কৃত পণ্য যদি নিম্নমান হয় বিক্রয় ফেরত। আমি একটু পানি খাই তাও। তাহলে ফেরত কয় প্রকার? 2 প্রকার।
ফেরত কেন হয়? নিম্নমানের জন্য। ফেরত কি কি দুই প্রকার? ক্রয় ফেরত, বিক্রয় ফেরত। আর ফেরত হচ্ছে বিপরীত প্রক্রিয়া। আমরা যখন ক্রয় করি, বিষয়টা বুঝে দেখো। ধরো আমি 20,000 টাকার পণ্য ক্রয় করছি, ক্রয় 20,000 টাকার পণ্য ক্রয় করছি, ক্রয় করছি মানে ডেবিট করছি, ক্রয় করছি মানে ডেবিট করছি। আমি 20,000 টাকার পণ্য ক্রয় করছি মানে ডেবিট করছি, ব্যয় বাড়ছে। আর 20,000 টাকার পণ্য ক্রয় করার পর প্রতিষ্ঠানে নিয়ে এসে আমি দেখলাম 2,000 টাকার পণ্য নিম্নমান। বিষয়টা বোঝার চেষ্টা করো, বারবার বলছি, ফিল করতে হবে। 2,000 টাকার পণ্য নিম্নমান, নিম্নমান, নিম্নমান। তাহলে কি করবো? আমি ফেরত দেবো। কি করবো? আমি ফেরত দেবো। তাহলে আমি ক্রয় করছি কত টাকা? 20,000, ফেরত দেবো কত? 2,000। তাহলে আমার হাতে নিট ক্রয় কত? 18,000। তাহলে আমি কি বললাম? ফেরত বিপরীত প্রক্রিয়া। তাইলে ক্রয়, এটা কি? ক্রয় ফেরত। ক্রয় ফেরত কি? বিপরীত ব্যয়। ক্রয় ফেরত কি? বিপরীত ব্যয়। কেন? এই যে আমি ক্রয় করছি 20,000, নিম্নমানের জন্য ফেরত দিলাম, মানে কি? বিপরীত প্রক্রিয়া না? আমি কি বললাম? ফেরত হচ্ছে বিপরীত প্রক্রিয়া। কথাটা বোঝার চেষ্টা করো, ফেরত হচ্ছে বিপরীত প্রক্রিয়া। আমি যখন ক্রয় করছি, ব্যয় বাড়ছে। ক্রয়কৃত পণ্য নিম্নমানের জন্য আমি ফেরত দিব, মানে ব্যয় কমবে। ফেরত হচ্ছে কি? বিপরীত প্রক্রিয়া। তার মানে যখন আমি ক্রয় করছি, আমি ডেবিট করছি, তাহলে ক্রয়কৃত পণ্য ফেরত দিব, মানে ব্যয় কমবে। কি হবে? ব্যয় কমবে। তার মানে ক্রয় ফেরত ক্রেডিট। ওই জন্য ক্রয় ফেরত অলওয়েজ ক্রেডিট, ক্রয় ফেরত অলওয়েজ ক্রেডিট। তাহলে এখন আমি যদি পূর্বে নগদে ক্রয় করি, যাবে নাকি? ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে আমি যখন যদি ফেরত দেই, তাহলে কি হবে? যাবে না? কি হবে? ক্রয় তোমার হচ্ছে নগদান হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। কারণ যখন আমি কিনছি, নগদ টাকা দিছি, এখন আমি ক্রয়কৃত পণ্য ফেরত দেবো, নগদ টাকা পাবো, নগদান হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আর আমি যদি পূর্বে বাকিতে ক্রয় করি, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখন বাকিতে ক্রয় করার পর যদি আমি ক্রয়কৃত পণ্য নিম্নমানের জন্য ফেরত দেই, ওই জাবেদাটা উল্টে দেবো। মূল কথা, আমি পূর্বে যে জাবেদাটা করছি ফেরতের জন্য, ওই জাবেদাটা উল্টে দেবো, আর ফেরত কথাটা অ্যাড করবো। তাহলে এখানে দেখো তো, পণ্য ফেরত দেওয়া হলো, ক্রয় ফেরত, বই ফেরত 2,000 টাকা, ক্রয় ফেরতের সমার্থক শব্দ বই ফেরত। তাহলে এখানে কিন্তু নগদে না বাকিতে উল্লেখ নাই। যেহেতু উল্লেখ নাই, বুঝে নিতে হবে বাকিতে। তুমি যখন ক্রয় করছিলে, জাবেদা কি করছিলা? তুমি যখন ক্রয় করছিলে, জাবেদা কি করছিলা? মনের মাথায় রাখো, তুমি যখন ক্রয় করছিলে, জাবেদা কি করছিলা? তাহলে তুমি যখন ক্রয় করছিলে বাকিতে, তখন জাবেদা করছিলা ক্রয় হিসাব ডট ডট ডেবিট। ধরো 20,000, পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব ডট ডট ক্রেডিট 20,000। মানে 20,000 এর মধ্যে 2,000 নিম্নমান, এখন ফেরত দিবে না। তো তুমি যদি ফেরত দাও, তোমার দায় হ্রাস পাবে না? তো যাবে কি? উল্টি লিখবা, পাওনাদার, পাওনাদার হিসাব ডট ডট ডেবিট, ক্রয় ফেরত, ক্রয় ফেরত। আমি কি বললাম? ডট ডট ক্রেডিট। যে এটা বিপরীত প্রক্রিয়া, আমাকে উল্টিয়ে লিখতে হবে। ঠিক তেমনি ভাবে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত মানে কি? আমি যখন বিক্রি করছি, আয় বাড়ছে, বিক্রি করার সঙ্গে সঙ্গে আয় বাড়ছে। যার নিকট বিক্রি করছি, সে বাসায় গিয়ে বা দোকানে গিয়ে দেখছে কিছু নিম্নমান আছে, এখন আমাকে ফেরত দিবে। তার মানে কি? আয়ের বিপরীত প্রক্রিয়া। তার মানে ক্রয় ফেরত, বিক্রয় ফেরত হচ্ছে বিপরীত আয়। বিক্রয় যেহেতু ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট। তাহলে আমি যখন পণ্য বিক্রি করছি, যাবে কি? বাকিতে বিক্রি করলে দেনাদার হিসেব ডেবিট, বিক্রয় ফেরত, বিক্রয় হিসেব ক্রেডিট। এখন ওইটা যদি ফেরত হয়, তাহলে ওই জায়গাটা উল্টি দেবো, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তোমরা দ্রুত জানাও ফেরতের বিষয়টা ক্লিয়ার কিনা, দ্রুত জানাও। আন্তঃফেরত কি? তোমার আন্তঃফেরত হচ্ছে তোমার বিক্রয় ফেরতের সমার্থক শব্দ। যখন ক্রয় ফেরত, বহি মানে বের হয়ে গেছে, যখন আমি পণ্য ক্রয় করি, কারবারে পণ্য আসে, যখন ফেরত দেবো, পণ্যটা বাইর হয়ে যায়। বহি মানে বাইরে গেছে, আন্ত মানে আসছে। যখন আমি পণ্য বিক্রি করছি, পণ্যটা বাইরে চলে গেছিল নিম্নমানের জন্য, এখন পণ্যটা আমার কাছে আসবে। তার মানে ক্রয় ফেরতের সমার্থক শব্দ বহি ফেরত, বিক্রয় ফেরতের সমার্থক শব্দ আন্তঃফেরত। তোমরা জানাবা ক্লিয়ার কিনা, তোমরা জানাবা ক্লিয়ার কিনা। এখন একজন প্রশ্ন করছে, গাড়ি মেরামত মূলধন জাতীয় ব্যয়, গাড়ি মেরামত মূলধন জাতীয় ব্যয়, গাড়ি মেরামত মূলধন জাতীয় ব্যয়, গাড়ি মেরামত পরিবহন খরচ হিসাব ডেবিট। না, গাড়ি মেরামত মূলধন জাতীয় ব্যয় না তো। এখানে একজন তোমরা প্রশ্ন করছো যে নীরব আহমেদ, তোমরা প্রশ্ন করছো, স্যার আমার একটা প্রশ্ন ছিল। নীরব, কি প্রশ্ন ছিল তোমার? একটু তুমি জানাও। নীরব, তোমার কি প্রশ্ন? স্যার মালিকের গাড়ি মেরামত জাবেদা কি হবে? মালিকের গাড়ি মেরামত, এখানে জাবেদার বিষয় আছে। মালিকের যদি গাড়ি মেরামত, এখানে জাবেদা তুমি কি করবা? জাবেদাটা কোথায় করবা? গাড়ির মালিকের যদি গাড়ি মেরামত তুমি বাইরে করো, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানটা গাড়ি মেরামতের প্রতিষ্ঠান না, মালিকের গাড়ি রাস্তায় খারাপ হয়ে গেছে, বাইরে মালিকের ব্যক্তিগত গাড়ি ধরে নিলাম, মালিকের ব্যক্তিগত গাড়ি রাস্তায় খারাপ হয়ে গেছে, গাড়ি মেরামত কারবারের টাকা তারা করছো, জাবেদা উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মানে তোমার প্রতিষ্ঠান যদি নর্মাল প্রতিষ্ঠান হয়, সাধারণ প্রতিষ্ঠান হয়, মালিকের গাড়ি ব্যক্তিগত, মালিকের গাড়ি কি ব্যক্তিগত, মালিকের গাড়ি খারাপ হয়েছে, এখন প্রতিষ্ঠানের টাকা তোমরা যদি ঠিক করো, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আরেকটা বিষয় আছে, প্রতিষ্ঠানটা যদি তোমার মেকানিক্যাল প্রতিষ্ঠান হয়, গাড়ি মেরামতকারী প্রতিষ্ঠান হয়, বিষয়টা বুঝার চেষ্টা করো। প্রতিষ্ঠানটা যদি গাড়ি মেরামতকারী প্রতিষ্ঠান হয়,
তাহলে জাবেদা কি হবে? তাহলে মালিকের গাড়ি মেরামত মানে কিন্তু মালিকের একটা ব্যক্তিগত মানে উত্তোলন হিসেব ডেবিট। আর গাড়িতে মালিকের গাড়ি যে মেরামত হচ্ছে, কারবার করতেছে, কারবার কিন্তু আয় হচ্ছে, কারণ এটা সেবা দিচ্ছে। কারবার কি দিচ্ছে? সেবা দিচ্ছে। এই জন্য জাবেদা হবে তোমার উত্তোলন হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। কখন যে জাবেদাটা হবে? যখন প্রতিষ্ঠানটা মেকানিক্যাল হবে, অর্থাৎ গাড়ি মেরামতকারী যদি প্রতিষ্ঠান হয়, আর মালিকের গাড়ি যদি প্রতিষ্ঠানে মেরামত করা হয়। তার মানে কি? প্রতিষ্ঠান মালিককে সেবা দিচ্ছে, প্রতিষ্ঠান সেবা দিলে তো আয় হবে। গাড়ি মেরামতকারী প্রতিষ্ঠানের কাজ কি? সেবা দিলে আয় হয়। তাহলে যেহেতু গাড়ি মালিকের গাড়ি প্রতিষ্ঠান ভালো করছে, তাহলে কারবারে কি আয় হয় নাই? আয় হলেই সেবা আয় ক্রেডিট। আর কারবারে যে আয় হলো, এটা মালিকের কি? ব্যক্তিগত, কারণ মালিকের গাড়ি কারবার ঠিক করেছে, মালিক কি টাকা দিবে? তাহলে এটা কি করবে? মালিকের ব্যক্তিগত খরচ বাবদ দেখাবে, তার মানে উত্তোলন হিসাব ডেবিট। তাহলে এবারে অ্যান্সারটা পেয়েছো কিনা একটু তুমি জানাবা, অ্যান্সারটা পেয়েছো কিনা একটু জানাবা। হ্যাঁ, মোহাম্মদ আফসার বলছে স্যার আমার একটা জানার আছে, বলবো স্যার। বলো, কোনো সমস্যা নাই। মালিকের গাড়ি যদি ব্যবসায়ের কাজে ধরি, ব্যবসার কাজে যদি ধরি, তাহলে এখানে বিষয় আছে, গাড়ি মেরামত বন্ধ জাতীয় ব্যয় না। আর গাড়ি মেরামত করলে গাড়ির আয়ুষ্কাল বৃদ্ধি পায় না। আমি এটা এর আগে তোমাকে বলছি, স্থায়ী সম্পত্তি যদি নষ্ট হয়, আমার ক্রয়কৃত স্থায়ী সম্পত্তি যদি নষ্ট হয়, ওই নষ্ট স্থায়ী সম্পত্তিটা যদি আমি মেরামত করি, তাহলে আমার আয়ুষ্কাল বৃদ্ধি পায় না। আমি বারবার বলতেছি, অর্থাৎ উপযোগিতা বৃদ্ধি পায় না, তাই এটি মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু আমি যদি পুরাতন গাড়ি ক্রয় করে মেরামত করি, তাহলে আমার কিন্তু আয়ুষ্কাল বৃদ্ধি পায়, তখন মূলধন জাতীয় ব্যয়। তাহলে গাড়ি মেরামত যদি তোমার ট্রান্সপোর্ট বিজনেস হয়, তার মানে তোমার গাড়ি মেরামতটা হচ্ছে সাধারণ ব্যয়, জাবেদা হবে মেরামত খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মেরামত খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ, কুড়িনের জাবেদা কি হবে একটু সহজভাবে বুঝাই দেন। মোহাম্মদ নাইম বলছে কুড়িনের জাবেদা কি হবে? কুড়িনের অনাদি পাওয়া একই কথা, একই কথা। আমি কুড়িনটা বুঝাই, কুড়িনটা আসলে কি? কুড়িনের অনাদি পাওনা একই কথা। এই কুড়িনটা কিন্তু এনজিওর সাথে পরিচিত, মাথায় রাখবা। কুড়িন কথাটা এনজিওর সাথে পরিচিত, কুড়িন এনজিওর সাথে পরিচিত, কারবারে এটা বিবিধ দেনাদারের সাথে পরিচিত। আমি কুড়িনটা দিয়ে বুঝাই। মনে হয় একটা এনজিও ক কে ঋণ দিছে 2000, খ কে ঋণ দিছে 2000, গ কে ঋণ দিছে 5000। আমি প্র্যাকটিক্যালি এক্সাম্পলে যাচ্ছি। এই তিনজনকে একটা এনজিও ঋণ দিছে, ঋণ দেওয়ার পর এই গোয়াকে যে 5000 টাকা ঋণ দিল, এ উধাও হয়ে গেছে, এখান এলাকায় খুঁজে পাচ্ছ না, ঋণ নিয়ে ওই উধাও হয়ে গেছে। এই যে ঋণ নিয়ে সেই উদয় হইল, চূড়ান্ত চেষ্টার পরও ঋণদাতা প্রতিষ্ঠান তাকে কিন্তু খুঁজে পাবে না। তার মানে এই যে টাকাটা 5000 টাকা নিয়ে সে উধাও হয়ে গেল, এটা হচ্ছে কুঋণ, অর্থাৎ খারাপ ঋণ। এটাকে নর্মালি কিন্তু এনজিওর ভাষায় বলা হয়। কিন্তু আমি যদি ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তাহলে এই বিষয়টা আমি কি পাবো দেখো। ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে আমি বুঝাচ্ছি। মনে করো আমরা একজনের কাছে বাকিতে বিক্রি করছি 20,000, বাকিতে যে বিক্রি করলাম আমার দেনাদারের সৃষ্টি হইলো। বাকিতে বিক্রি করলে কি হয়? দেনাদারের সৃষ্টি হইলো। বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি একজনের কাছে বাকিতে বিক্রি করছি 20,000, দেনাদারের সৃষ্টি হলো 20,000। পরবর্তীতে সে আমাকে 15,000 টাকা দিল, 15,000 টাকা আদায় হলো। এখন আমি তার কাছে কত পাবো? 5,000। এই 5,000 টাকা সে আর আমাকে কোনোভাবে দিচ্ছে না। আমি অনেক চেষ্টা করছি, চেষ্টা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। মানে চূড়ান্ত চেষ্টা করার পর আমি স্যালেন্ডার, আমি নিজে স্যালেন্ডার, অর্থাৎ প্রতিষ্ঠান স্যালেন্ডার। মানে আমি ধরে নিছি এই টাকাটা আজীবন অনন্তকাল জুড়ে আমার আর আদায় হবে না। তাহলে আমি বলতে পারি তাহলে যে দেনাদারের নিকট হতে চূড়ান্ত চেষ্টার ফলেও যে টাকাটা আর আদায় হয় না, তাকে বলা হয় অনাদায়ী পাওনা, যেটি এটা। তাহলে এটাই আমার কি? ক্ষতি বা লোকসান। তাহলে ক্ষতি মানে কি? এটি ব্যয়, এই জন্য অনাদায়ী পাওনা ব্যয়ের মধ্যে পড়ে। আর অনাদায়ী পাওনার ফলে দেনাদার হ্রাস পায়। তাই আমরা জাবেদা করি অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা অবলিক কুঋণ। অনাদায়ী পাওনা কুঋণ একই কথা, হিসাব ডট ডট ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট। আমি খুব সহজ ভাষায় বলে দিলাম দেনাদার হিসাব ক্রেডিট। ব্যাখ্যাটা কি? অনাদায়ী পাওনা বা কুঋণ, এটি ব্যয় বাড়ার জন্য ডেবিট। আর সংজ্ঞা কি পাইছি আমি? যে দেনাদারের নিকট হতে চূড়ান্ত চেষ্টার পরেও যে পাওনা আদায় যোগ্য না, তাকে বলা হয় দেনাদার, তাকে বলা হয় অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনার ফলে কি হয়? দেনাদার হ্রাস পায়। পাইতাম কত? 20,000,
পাইছি কত 15,000, আর পাবো না কত 5,000, তাহলে আমি এটাকে কেটে দেবো অর্থাৎ শূন্য করবো, এটা আশা ছেড়ে দিছি, মানে একে আমি শূন্য করবো না, তাহলে ডেবিটকে শূন্য করার জন্য কি করব, তোমার হচ্ছে ক্রেডিট করব। ওই জন্য অনাদি পাওনা যাবে না, অনাদি পাওনা হিসাব বা কুল হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে এবার জানাবা তোমার ক্লিয়ার কিনা, এবার জানাবা ক্লিয়ার কিনা, এবার জানাও ক্লিয়ার কিনা, যে প্রশ্ন করেছিলে ক্লিয়ার কিনা, যে প্রশ্ন করেছিলে ক্লিয়ার কিনা, দ্রুত জানাও ক্লিয়ার কিনা। হ্যাঁ মোহাম্মদ কে প্রশ্ন করেছিলা, হ্যাঁ তারেক কে প্রশ্ন করছিল, মোহাম্মদ কে প্রশ্ন করছিল, একটু তুমি জানাবা ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা। আর কারো প্রশ্ন আছে? যদি না থাকে ইনশাল্লাহ আগামী দিন তোমাদের সাথে দেখা হবে। আগামী দিন আমরা জাবেদা থেকে খতিয়ান করা শিখবো। আগামী দিনের টপিক আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, আগামী দিনের টপিক, আগামী দিনের টপিক। হ্যাঁ এখানে প্রশ্ন করছিলাম মোহাম্মদ নাইম, মঞ্জুরকৃত সুদ আর ধার্যকৃত সুদের পার্থক্য কি? হ্যাঁ মঞ্জুরকৃত সুদ আর ধার্যকৃত সুদ পার্থক্য কি? তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করছো মোহাম্মদ নাইম। মঞ্জুরকৃত সুদ, মঞ্জুর আর ধার্য। মঞ্জুর মানে তোমার এগেইনস্টে পাস করা। তোমাকে আমি একটা এক্সাম্পল দেই। সে মনে করো তুমি স্কুলে গিয়ে একটা প্রধান শিক্ষককে দরখাস্ত করলা, স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে দরখাস্ত করলা যে তোমার আজকে ছুটির প্রয়োজন, তুমি দরখাস্ত লিখে প্রধান শিক্ষককে দিলা। এখন সে নিয়ে যদি মঞ্জুর না করে, সিগনেচার না দেয়, বা তোমার এগেইনস্টে যদি ইস্যু না করে, তুমি কি ছুটি পাবা? তাহলে মঞ্জুর মানে কি? তোমার এগেইনস্টে ইস্যু করা। তাহলে সুদ মঞ্জুর মানে আমার ব্যাংকে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, ব্যাংক ওই টাকার উপর আমাকে যে সুদ দিল বা মঞ্জুর করলো, আমার নামে ইস্যু করলো যে এই সুদ বরাদ্দ দেওয়া হলো তোমাকে। তাহলে ব্যাংক যখন সুদ মঞ্জুর করে, তাহলে তোমার অ্যাকাউন্টে টাকাটা কিন্তু জমা করে, তোমার অ্যাকাউন্টে জমা করে, তখন জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। এই মঞ্জুর কথাটা কিন্তু ব্যাংকের সাথে সম্পর্কিত। যেহেতু তোমার ব্যাংকে টাকা আছে, তাই ওই টাকার উপর ব্যাংক কি করবে? তোমার সুদ মঞ্জুর করবে, মানে তোমার নামে পাস করবে যে এই টাকাটা তোমাকে সুদ দেওয়া হলো, এটা হচ্ছে মঞ্জুর। তাহলে জাবেদা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তোমার তো হাতে দিবে না, তোমার অ্যাকাউন্টে জমা করবে, এটা হচ্ছে মঞ্জুর। আর চার্জ কি? চার্জ মানে সেবার বিনিময়ে তোমার কাছে ডিমান্ড দাবি করবে। ব্যাংক কি করে? ব্যাংক যদি তোমার হয়ে টাকা সংরক্ষণ করতেছে, তোমার হয়ে বিভিন্ন টাকা প্রদান করতেছে, তাই এই যে ব্যাংক তোমাকে সেবা দিচ্ছে, এই সেবার জন্য একটা চার্জ করবে, সার্ভিস চার্জ করবে। চার্জ মানে সেবার বিনিময়ে যেটা ধার্য করা হয়, এটি চার্জ। তাহলে ব্যাংক যে তোমাকে সেবা দিচ্ছে, তাহলে তোমাকে কি করছে? চার্জ করতেছে বা ধার্য করতেছে যে এত টাকা আপনাকে দিতে হবে, সেবা নিছেন আপনি, তাই জাবেদা কি হবে? যেহেতু চার্জ করলো অথবা ব্যয় হইলো, তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। মোহাম্মদ তুমি সঠিক উত্তর পেয়েছে কিনা একটু জানাবা, তোমার ক্লিয়ার কিনা জানাবা। তাহলে আজকে আর আমি কথা বাড়াবো না, আজকে কথা বাড়াবো না, অনেক দেরি হয়ে গেছে। তোমাদের ইনশাল্লাহ যার যেটা যেরকম প্রশ্ন আছে, একদিন আমরা ইনশাল্লাহ, আমি যদি সুস্থ থাকি, আমি প্রশ্ন উত্তর ক্লাস করব। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, অলওয়েজ আমার জন্য দোয়া করবা। আমিও তোমাদের জন্য সবসময় দোয়া করব, যাতে তোমরা সবাই A+ পাও এবং সামনে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আমার জন্য তোমরা দোয়া করবা, সবাই দোয়া করবা, আমি যেন সুস্থ থাকি, আমি যেন এভাবে তোমাদের ক্লাস নিতে পারি। আগামী দিন আমরা জাবেদা এবং খতিয়ান শিখবো, জাবেদার সাথে আমরা খতিয়ান করা শিখবো, সনাতন নিয়মে খতিয়ান করা শিখবো, আধুনিক নিয়মে খতিয়ান করা শিখবো। সনাতন নিয়মে খতিয়ান করা শিখবো, আধুনিক নিয়মে খতিয়ান করা শিখবো। সবাই আমার জন্য দোয়া করবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।